আফটারনুন, আমি ডক্টর সৌগতা ঘোষ। আমি ডক্টর দীপক সাহা। আজকে আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি আছেন ডক্টর সৌগত সরকার। নমস্কার। আমি সবাইকে স্বাগত জানাই আমাদের আজকে দুপুরের আড্ডায়। তো দাদা, আপনি যদি একটু আপনার একাডেমিক জার্নি নিয়ে কিছু বলেন। ভালোই লাগছে, তোদের সাথে অনেকদিন পর দেখা হলো। তোরা দুজনেই আমার জুনিয়র, তো এটা আমরা আড্ডা হিসেবেই নেবো আজকে। এবং আমার খুব ভালো লাগছে অতদিন পর, অনেক দিন পর তোদের সাথে এই ফিজিক্যালি এইভাবে মিট করাটা। তো তুই যেটা জিজ্ঞেস করছিলিস আমাকে, আমি প্রথম থেকেই একজন ভিলেজে বিলং করি আর কি। তো সেখান থেকে আমার প্রথমে পড়াটা ভিলেজেই হয়, তারপরে মাধ্যমিক বর্ধমানে আসতাম, টাউন স্কুলে পড়তাম। তারপরে টাউন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর আমি আরজি করে ভর্তি হই। আরজি করে এমবিবিএস কমপ্লিট। তারপরে আমি 2 বছর হাউস সার্ভিস করেছিলাম, মেডিসিন এবং সার্জারি দুটোতেই। তারপরে আমি কমপ্লিটলি প্র্যাকটিসে এবং আমি এনআরএইচে জয়েন করি, হেলথ সার্ভিসে। তো কন্ট্রাকচুয়াল বেসিসেই সার্ভিস ছিল সেটা। তারপরে ওই সার্ভিস 1 বছর পর আমি ছেড়ে দিই। তারপরে কন্টিনিউ আমার প্র্যাকটিস, ওই এরিয়াতেই প্র্যাকটিস। 2014 সালে আমি কিমসে এমডি করতে যাই, এমডি ফার্মাকোলজি। তো 2014 থেকে 17 আমার এমডি টোটাল। তারপরে আসার পর 2018-তে আমি ডিএম চান্স পাই কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, যেখানে দীপন পড়াশোনা করেছে, এমডি করেছে, ডিএম করেছে। এবং তুই এখন এখানে এসআরসি করছিস, এবং আমি এক্সপেক্ট করবো তুই ওখানে ডিএম ভর্তি হ। তো সেখানে আমার ডিএম কোর্স 2018 থেকে 2021, তারপর সেখানে এসআরসি। তো আমি এখন কমপ্লিটলি প্র্যাকটিসের মধ্যে আছি, একদম ডাইরেক্ট পেশেন্ট কেয়ারের মধ্যে আছি। যেটা বলতে পারিস একটা ফার্মাকোলজির একটা পার্ট, সেটাকে আমি কভার করি। তো আর তার সাথে কিছু লেখালেখি করি, তোরা সবই জানিস ব্যাপারটা। তো এখনও লিখছি আর কি, ওই লেখাটা একটা প্যাশনের মতন, আর বাকিটা আমার প্র্যাকটিস, তাহলে প্রফেশন। এখানে একটা জিনিস আমার বলার আছে, যে আমাদের হয়তো ভিউয়ার্সরা জানে না। আমি যদি ভুল না হই, সৌগতদা যখন এই রুরাল জায়গায় প্র্যাকটিস করতেন, বা যখন এনআরএইচএমে ছিলেন না, তো তখন সৌগতদা যখন এমডি করতে যাবে বলে জব ছাড়তে চলেছিল, তখন ওখানকার যারা গ্রামবাসী ছিল তারা কিন্তু দাদাকে ছাড়তে চাইছিল না, তারা আন্দোলন করেছিল, এবং সেটা পেপারে কভারে হয়েছিল। হ্যাঁ, ওটা হচ্ছে 2000 বোধ হয় 10 বা 11, 2011-র ঘটনা। তো ওখানে যখন আমি শেষ দিকে যখন ট্রান্সফার লেটার আসে, তখন গ্রামবাসীরা ওখানে একটা আন্দোলন করে, ওরা চাইছিল আমি ওখানে থেকে যাই। কিন্তু কিছু পারিবারিক সমস্যার জন্য আলটিমেটলি আমি ট্রান্সফারটা নিতে পারিনি, এবং আলটিমেটলি চাকরি আমি ডিসকন্টিনিউ করতে বাধ্যই হই। তো তারপর থেকেই প্র্যাকটিস। এবং সত্যি কথা বলতে ওই গ্রামটা নাকি আমার যেন এরকম লাগে, আমার গ্রাম তো কালীগ্রাম, সেটা আমার গ্রাম, ওটা আমার সেকেন্ড গ্রাম। ওইখানকার লোকজন আমার যেন নিজের, এই ধরনের এখনো ব্যাপার স্যাপার আর কি। তো ওদের সাথে এখনো সেই ধরনের সম্পর্ক বজায় আছে, কাছাকাছি এরিয়াতে আমি প্র্যাকটিসে করে ওরাও আসে। তো ওই সহযোগিতায় বজায় আছে এখন সবটাই। আচ্ছা, তো আরেকটা জিনিস সেটা সৌন্দর্য জানে, এবং ভিউয়ার্সরা অনেকে জানবে যে সৌগতদার কিন্তু ক্লিনিশিয়ান হিসেবে যথেষ্ট নাম আছে। এছাড়াও দাদার দুটো বিখ্যাত বই আছে, দুটো আলাদা আলাদা বই। একটি হচ্ছে টার্গেট স্টুডেন্ট হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ফার্মাকোলজি স্টুডেন্ট, আর আরেকটি টার্গেট স্টুডেন্ট হচ্ছে আমাদের এমবিবিএস প্র্যাকটিক্যাল ফার্মাকোলজি। এবং দুটো বই মনে হয় ফ্লিপকার্টে অনলাইনে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ফ্লিপকার্ট, অ্যামাজন, আদারওয়াইজ প্রত্যেকটা মোটামুটি মেডিকেল কলেজে বুক আছে বলে আমার বিশ্বাস, বা আমি যা পরশ থেকে শুনেছি, আমার পাবলিশার থেকে, পরশ পাবলিকেশন। এবং আমি যতদূর শুনেছি যে এই বই দুটো ভারতের গণ্ডি পেরিয়ে বাইরেও, নেপাল বা বাংলাদেশে যে মেডিকেল কলেজ আছে সেখানেও বইগুলো পড়ানো হয়। মোটামুটি আমরা বলতে পারি দাদার বইটা হলো ফার্মাকোলজি পাস করার জন্য একটা বাইবেলের। একটু বেশি যাচ্ছে, তবে ভালো আর কি। আমি দেখেছি অ্যাকসেপ্টেন্স ভালো স্টুডেন্টদের মধ্যে থেকে। বইটা খুব সুন্দর করে লেখা, অনেক টপিক যেগুলো কিনা হয়তো বুঝতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, সেটা অনেক সিম্পল ভাষায়, রেডি টু লার্ন হিসেবে পাওয়া যায়। এবং তোদের আমার যারা জুনিয়র ভালো ডিটেলসে এক্সপ্লেন করাও আছে। হ্যাঁ, একটু চেষ্টা করেছি আর কি। তো সবসময় তো আমার টার্গেট থাকে টু মেক ইট এরর ফ্রি। তো আর এরর হচ্ছে আমাদের কি বলবো, একটা ইনহেরেন্ট পার্ট অফ হিউম্যান বিংস। তো আমি চেষ্টা করবো আরও ভালোভাবে, আরও বেটার করার চেষ্টা করবো। সৌগতদা, তোমার তো এমডি ফার্মাকোলজি, আমরা মোটামুটি অনেকেই জানি ফার্মাকোলজিতে এমডি হয়, অন্য সাবজেক্টের মতো ফার্মাকোলজিতেও এমডি করা যায়। তো ডিএম ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এটা এমডি ফার্মাকোলজি থেকে কী আলাদা? আচ্ছা, কতটা আলাদা, এর গুরুত্ব কী আছে? দেখ, একদম ঠিকই বলেছিস। দেখ, আমরা বলছি এখানে ক্লিনিক্যাল ফার্মাকোলজি, আমি একদম সিম্পল টার্মেই বলছি যাতে সবাই বুঝতে পারে। ক্লিনিক্যাল ফার্মাকোলজি, তাহলে নিশ্চয়ই একটা প্রি ক্লিনিক্যাল পার্ট আছে। এই প্রি ক্লিনিক্যাল পার্টটা মোস্টলি কভার হচ্ছে নর্মাল এমডি ফার্মাকোলজি কারিকুলামে, এটা কভার হবে না। এই ডিএম ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এটা একটা ফর্মাল 3 বছরের ট্রেনিং,
যেটা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এখন শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ নতুন শুরু করেছে আর টপিক্যাল অ্যাভেলেবল যেখান থেকে আমরা করেছি। তো এটাতে হচ্ছে এই ধরনের, আমি যদি এইভাবে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ বা সিম্পল টাইমে বলি যে কীভাবে ড্রাগ একটা হিউম্যান বডিতে ওয়ার্ক করে এবং এই ড্রাগগুলোকে আমরা কিভাবে সেফলি, এফেক্টিভলি এবং সায়েন্টিফিক্যালি ওই পেশেন্টদের ইউজ করতে পারবো, এটা হচ্ছে একটা এসেন্স, এইটাই হচ্ছে ইনজিস্ট। এবারে শুধু কি এই ডাইরেক্ট পেশেন্ট কেয়ার এখানে তা না, ক্লিনিক্যাল ফার্মাকোলজি আমি যদি চারটেভাবে আমরা উইং করে দেখি, আমি সিম্পল টার্মেই বলি। একটা হচ্ছে ডাইরেক্ট পেশেন্ট কেয়ার, সেখানে যে কোনো পেশেন্ট, মানে একজন, আমি আমার দিক থেকে বলি, আমি যদি প্র্যাকটিসে আছি অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান, আমার কাছে সব পেশেন্টই আসে। অ্যাজ এ সেকেন্ডারি ফিজিশিয়ান আমি অন্য প্রেসক্রিপশন রিকনসাইল করি, মানে মেক ইট মোর ফাইন টিউন, তাতে কি পেশেন্ট আউটকামটা বেটার হয়। আর অ্যাজ এ টার্সিয়ারি বলবো না, অ্যাজ এ রেফারাল ফিজিশিয়ান আমার বন্ধুরা যারা সার্জেন, গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক্স, তারা পেশেন্ট রেফার করে ফর এনি ড্রাগ রিলেটেড প্রবলেম। তো এই পুরোটা হচ্ছে আমার পেশেন্ট কেয়ারে হবে। এবারে আমি যদি ডাইরেক্ট অ্যাকাডেমিক্সে ঢুকি, অনেকেই আছে আমাদের বন্ধু বান্ধব যারা অ্যাকাডেমিক্সে আছে, মানে তারা মেডিকেল কলেজ জয়েন করেছে, একদম ডাইরেক্ট স্টুডেন্ট পড়ানো, এবং তার সাথে কলেজ রিলেটেড যে সমস্ত বডিজ আছে, এথিক্স কমিটি, যদি অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ কমিটি থাকে বা কোনো ড্রাগ ফর্মুলেটরি কমিটি থাকে, এইগুলো তো কলেজে থাকে সেইগুলোতে আছে। এইটা অন্যদিকে যদি বলো, মানে স্টুয়ারশিপ প্রোগ্রামটা কি, অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ? আমি যদি একদম সিম্পল টার্মে বোঝাই সবাইকার জন্য, যে to prevent antimicrobial resistance, to use a antimicrobial in a scientific basis to get a better outcome. মানে আমি প্রিভেনশন করব এবং অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করব, যাতে চান্স অফ রেজিস্ট্যান্স কম হয় ফর সোসাইটি, ফর দ্যাট মেডিকেল কলেজ, এবং বেটার এফিকেসি পাওয়া যায় আমি পেশেন্টের। ওই জন্য অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইউজ করাটা একদমই যাবে না, দর্শক উচিত জানা। এই ধরো অনেক পেশেন্ট আছে না, সিম্পল ভাইরাল ফিভার অ্যান্টিবায়োটিক শুরু করে আছে, পেশেন্ট অনেক আছে, তো কষ্ট লাগে দেখে, কষ্ট লাগে, বা শুরু করে দেওয়া হয়, কষ্ট লাগে দেখে, তো বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না। কিন্তু দাদা, এই যে অ্যান্টিবায়োটিক দোকানেও তো মানে ধরুন প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক কিনতে পাওয়া যায়। আমি যদি আজকে, আমি নয়, যে কোনো সাধারণ মানুষ যদি আজকে দোকানে গিয়ে বলে যে আমার গলায় একটু খুসখুস করছে বা আমার একটু কাশি হচ্ছে, দোকানদার নিজেই একটা অ্যান্টিবায়োটিক, খুব কমন হলো অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রাল 500, ও তো যাই হবে না কেন দোকানদার ওটা নিজে থেকেই দেয়। একদম ঠিক বলছিস। এই ব্যাপারটাকে আমরা কি করে কন্ট্রোল করতে পারি? মানে আমি সেদিন একটা লেখা পড়লাম, লেখাটা খুব ভালো লাগলো শুনে, যে এই কোল্ড সিজন ইজ নট দ্য অ্যাজিথ্রোমাইসিন ডেফিসিয়েন্সি, মানে কি এখানে কোল্ড হলে আবার অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দেয়, এই জিনিস আমরা দেখি, তো একদম তা নয়। এগুলো শিডিউল এইচ ড্রাগ, এগুলো তো উচিত একজন ডাক্তার, যে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তার প্রেসক্রিপশন অনুযায়ী বিক্রি করা উচিত। কিন্তু কিছু থাকে যে যারা হচ্ছে কি বলবো, গুড ফার্মাসিউটিক্যাল প্র্যাকটিস মেনটেন করে না, গুড ফার্মাসি প্র্যাকটিস মেনটেন করে না, তারা বিক্রি করে এবং দেয়, যেটা আলটিমেটলি উচিত তো নয়। তাতে চান্স অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স খুব বেড়ে যায়। এবং আমি বলতে চাই, ড্রাগের হচ্ছে বললাম না, সাইন্টিফিক জাস্টিফিকেশন থাকতে হবে একটা ড্রাগ ইউজ করার, অর্থাৎ আমার লাগলে তবেই দেবো, না লাগলে কেন দেবো। ড্রাগ ইজ ফর পেশেন্ট, আর সব পেশেন্টে সব ড্রাগ লাগে না, তো এটা তো ওদের অতটা জানা নেই বলে দিয়ে দেয়, কিন্তু উচিত না। তবে আমি বলতে চাই, এতে কি আমার সোসাইটিকে আবার টু প্রিভেন্ট, সোসাইটিকে আবার, এটার কি কোনো মানে রেগুলেশন আছে? আছে, রেগুলেশন তো আছে, গভর্নমেন্টের রেগুলেশন খুব কড়া, ফার্মাসি কাউন্সিলের রেগুলেশন খুব কড়া এই ব্যাপারে, কিন্তু এটা মানা হয় কোথায়? মানা হয় এখন, যেটা পার্টিকুলারলি মানা হয়, একটু মানতে বাধ্য হয়েছে একদম, পার্টিকুলারলি ফর সিডিটি, হিপনোটিক্স, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্টের জন্য মানতে বাধ্য হয়েছে, কিন্তু অ্যান্টিবায়োটিকের জন্য মানা হয় না এটা, তো এটা তো মানা উচিত। মানে সোসাইটিতে এই প্রবলেম বাড়বে, রেজিস্ট্যান্স বাড়বে যদি এই জিনিসটা চলতেই থাকে। দাদা, আপনি যদি একটু বলেন মানে আমাদের দর্শকদের জন্য, যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি কত বড় একটা প্রবলেম সোসাইটির কাছে, এবং এতে কি কি হতে পারে, সেটা যদি একটু দর্শকদের জন্য একটু বলে দেন। ওকে, দেখো, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানে আমার একটা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ আছে, তার একটা স্পেকট্রাম আছে, মানে এই স্পেকট্রাম মানে এই ব্যাকটেরিয়াগুলো এগেনস্টে এই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগটা কাজ করে, বা এই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ আমরা ইউজ করলে একটা পেশেন্টকে এই ডিজিজ থেকে কিউর করতে পারি, দিস ইজ নর্মাল। এবং এটা আমার নলেজ, আমি অ্যাকোয়ার্ড করেছি ফ্রম বই থেকে, ফ্রম ডিফারেন্ট সোর্সেস থেকে আমি অ্যাকোয়ার্ড করেছি। এবারে আমি আমার বেস্ট ক্লিনিক্যাল জাজমেন্ট দিয়ে আমি পেশেন্টকে ওই অ্যান্টিবায়োটিকটা লিখলাম, পেশেন্টের ডায়াগনোসিস কনফার্ম করে, সেটা ক্লিনিক্যালি হোক বা উইথ দ্য ইনভেস্টিগেশন হোক।
কিন্তু যদি ওই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগটা অলরেডি রেজিস্ট্যান্ট হয়ে যায় কোনটাই, যে স্ট্রেনটা পেশেন্টকে ইনফেকশন করেছে, তাহলে আমার অ্যান্টিবায়োটিক কাজ করবে না, কাজ করবে না। তো তাতে কি হয়, তাহলে আমি যে ওষুধটা দিলাম তাতে পেশেন্টের কাজ হলো না, তাতে তার ওয়েস্ট অফ মানি, তাকে আবার সেকেন্ড অ্যান্টিবায়োটিক দিল, অর্থাৎ আমি একটা ওষুধের অ্যাডভান্স রিঅ্যাকশন দিলাম, প্রত্যেকটা ওষুধেরই আছে, মানে যেটা সাইড এফেক্টটা দিলাম, কিন্তু তার পেশেন্টে আমি এফেক্টিভনেস বা তার একটা গুড বেনিফিটটা আমি দিতে পারলাম না। এটা তো একটা কস্ট বার্ডেনও বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ, পেশেন্টের হসপিটাল জন্য। বাড়ছে এবং ডক্টর পেশেন্টের যে ফেথ, এই ফেথটাকে নষ্ট করছে। তো আলটিমেটলি এবারে কি, কোনো একটা সবসময় তো কালচার এবং সেন্সিটিভিটি করে ওষুধপত্র দেওয়া হয় না, কিছু রুলস আছে যেগুলোতে কালচার সেন্সিটিভিটি করেই ওষুধ দেওয়া হয়, কিন্তু নর্মাল একটা পেশেন্ট কাফ অ্যান্ড কোল্ড রেসপিরেটরি ইনফেকশনগুলো অলওয়েজ কালচার লাগে না, রেকমেন্ডেশনেও নেই। তো ইন দ্যাট কেস আমরা জানি এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অথবা এটা হচ্ছে আমার তোমার হচ্ছে ভাইরাল নিউমোনিয়া। আমরা জেনে এটা ক্লিনিক্যালি ডিসক্রিমিনেশন করে বা রেডিওলজিক্যালি ডিসক্রিমিনেশন করে, ব্লাড রিপোর্ট দিয়ে ডিসক্রিমিনেশন করে আমরা ওষুধটা সিলেক্ট করে দিই। কিন্তু যদি এটা রেজিস্ট্যান্স স্ট্রেন হয়, কাজ হবে না, তাহলে পেশেন্টটা ভুগবে বেশি, পেশেন্টের কি বলবো, ভোগার লেন্দিনেসটা বেড়ে যাবে এবং তার খরচা বেশি হবে, তার মেডিকেল রিপোর্টস আরও বাড়বে, তার বারবার ডক্টর ভিজিট হবে, আলটিমেটলি পুরোটাই সোসাইটির জন্য একটা বড় প্রবলেম এটা। একদমই তাই, একদমই তাই। তো আমি যদি পেশেন্টের পার্সপেক্টিভ থেকে বলি যে মানে কীরকম ধরনের পেশেন্ট ধর তোমার কাছে যাবে দেখাতে, কাদের যাওয়া উচিত, বা আমি যদি মানে সহজে বলি যে তুমি তোমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে কোন ধরনের পেশেন্ট দেখো ইউজুয়ালি? আচ্ছা দেখ, আমি একজন ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট হিসাবে আমি নিজেকে প্রাউড ফিল করি এবং আমি প্র্যাকটিস এইভাবেই করি। আমার প্রেসক্রিপশন দেখলে ওখানে দেখতে পাবে আমি ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট লিখে রেখেছি। একদম আমি দেখেছি। তো তাতে আমি 3 ধরনের পেশেন্ট দেখি। একদম ডাইরেক্ট পেশেন্ট, যে কোনো পেশেন্ট আমার কাছে আছে, কারণ আমি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে নিজেকে বিল্ড আপ করেছি ফ্রম বিগিনিং। তো সেখানে একটা রেসপিরেটরি ইনফেকশনের পেশেন্ট আছে, অ্যাবডোমিনাল পেশেন্ট আছে, যে কোনো ব্যথা টাথার পেশেন্টও আসে, ডায়াবেটিস পেশেন্ট, সিকিডি পেশেন্ট, সব ধরনের পেশেন্টই আমার কাছে আসে। তো এবারে এই পেশেন্টরা তার মেডিকেল অ্যাডভাইস সিকের জন্য আমার কাছে আসে, যেটা আমার এরিয়ার মধ্যে রয়েছে, সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। আমি সেই পেশেন্টগুলোর ট্রিটমেন্ট আমি দিই এবং যেখানে আমার রেফারাল বা অন্য কোনো সুপার স্পেশালিস্ট আমাদের কলিগদের রেফারাল দরকার হয়, আমি তাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে নিই। তো মনে রাখতে হবে, গুড রেফারাল ইজ এ গুড প্র্যাকটিস। এখানে কোনো অন্যায় কিছু নয় এবং এখানে কোনো হীনমন্যতারও কিছু নয়। তো এবারে এই ধরনের পেশেন্ট আমরা পাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেক পেশেন্ট অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন ডেভেলপ করে, কোনো ওষুধ খেয়ে কোনো প্রবলেম হচ্ছে, তারা আসে যে কি প্রবলেম বা তার কি করতে হবে, সলিউশন কি তার জন্যে। কোনো আমার যে কলিগরা আছে, বিশেষ করে যারা নন ফার্মাকোলজিস্ট কলিগ, যারা মেডিসিন, সার্জারি, গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক্স, তারাও আমাকে পেশেন্ট রেফার করে ফর যদি কোনো ড্রাগ টিউন করতে হয়, যেগুলো রিকনসাইল বলি আমরা আমাদের ভাষায়। অর্থাৎ একটা পেশেন্ট, একজন বয়স্ক পেশেন্ট, তার হার্টের জন্য ওষুধ খাচ্ছে, ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছে, কিডনির জন্য ওষুধ খাচ্ছে, হাড়ে ব্যথার জন্য ওষুধ খাচ্ছে। তো আলটিমেটলি 4টে করে হলো 16টা ওষুধ হয়। আমরা এরকম একটা পলিফার্মেসি বলি আমরা। একদমই তো তাই। এই পলিফার্মেসি 16টা ওষুধের তো ইন্টারাকশন কিছু না কিছু থাকবেই, কোনো একটা। এবার আমার কাছে এই 4টে প্রেসক্রিপশন বা সে যদি পেশেন্ট ওষুধগুলো নিয়ে এসে দিয়ে দেয়, আমি সেটা টিউন করে এমন করে দেবো যেখানে কোনো ইন্টারাকশন ফ্রি ড্রাগ ও পাবে, যে ড্রাগগুলো কোনো ইন্টারাকশন হবে না, তাতে তার আউটকাম বেটার হবে, নাম্বার অফ ড্রাগ কমে যাবে এবং পেশেন্টের এফিকেসি অবশ্যই বেটার হবে। তো এই জন্য আমি পেশেন্ট রেফারাল পাই। তো এই ধরনের সব পেশেন্টই আসে আর কি। তাহলে দাদা আমরা কি বলতে পারি যে এই যে মেডিকেশন রিকনসিলিয়েশন, এটা ইন আ ওয়ে একটা পেশেন্টের দরকার অনুযায়ী পুরো ট্রিটমেন্টটাকে একটা কাস্টমাইজ ফরম্যাটে পেশেন্টের কাছে তুলে ধরা? একদম বাংলা ভাষায় একদম ঠিক বলেছিস। অর্থাৎ আমার যখন, আমি দুভাবে বলতে পারি, এক হচ্ছে মেডিকেশন রিকনসিলিয়েশন করা সেকেন্ডারি ফিজিশিয়ান, মানে যে প্রাইমারি ফিজিশিয়ান সে প্রেসক্রাইব করলো, প্রাইমারি ফিজিশিয়ান অর্থোপেডিশিয়ান, প্রাইমারি ফিজিশিয়ান গাইনোকোলজিস্ট, প্রাইমারি ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট আর নেফ্রোলজিস্ট প্রেসক্রিপশন করলো। এই প্রেসক্রিপশনের প্রত্যেকটা 4টে করে ওষুধ পেশেন্ট এখন নিচ্ছে। তো এই প্রেসক্রিপশনটাকে রিকনসাইল করার দরকার। রিকনসাইল মানে কি, যে প্রত্যেকজনের অ্যাডভাইসটা প্রপারলি দেখে তাদের থটটা ভালোভাবে বুঝে পেশেন্টের যে ওষুধগুলো লাগবে সেগুলো ঠিক করে দেওয়া, যেখানে একটা ড্রাগের সঙ্গে একটা ড্রাগের ইন্টারাকশন হবে না। আমি যেমন সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, কার্ডিওলজিস্টের প্রেসক্রিপশনে প্যানফর্টি রয়েছে, ইকোস্পিরিন রয়েছে, অ্যাটোরভাস্টেটিন রয়েছে, সঙ্গে আদার রয়েছে। অর্থোপেডিক্সের প্রেসক্রিপশনে ওমেপ্রাজল রয়েছে, ব্যথার ওষুধ রয়েছে। আমি এইটুকুই বললাম এখন। তো আমি যদি দেখি, তাহলে একটা ওমেপ্রাজল, একটা প্যান্টোপ্রাজল,
মানে এটা হচ্ছে থেরাপিউটিক ডুপ্লিকেশন, একই ওষুধ দুবার খাচ্ছে পেশেন্ট যদি না জেনে থাকে। যদি বেশিরভাগ পেশেন্টই কিন্তু এসব ভাবে বোঝে কম, ডাক্তারবাবু সকালে দিয়েছে খাচ্ছে, এটাও সকালে দিয়েছে খাচ্ছি, আসলে তো পেশেন্ট আমরা পাই। তো আমি এখানে এই ডুপ্লিকেশনটা আটকানো যাবে। এবার ওমেপ্রাজল খাচ্ছে, এদিকে ক্লোপিডোগ্রের এমোপ্রাজল ইন্ট্রাকশন আছে, আমরা সবাই জানি ফার্মাকোলজিস্টে। তো আমরা এখানে যদি ওমেপ্রাজলের বদলে এখানে প্যান্টোপ্রাজল রাখি, বা ধরো র্যাবেপ্রাজল খাচ্ছে সেটা রাখলাম, তাতে পেশেন্টের ইন্টারাকশন ফ্রি হয়ে গেল এবং থেরাপির ডুপ্লিকেশন হলো না, পেশেন্টের কস্ট বার্ডেন কমলো, নাম্বার অফ মেডিসিন কমলো, এফিকেসি বাড়লো, সেফ থাকলো, এই ধরনের ব্যাপার। মানে কোয়ালিটি অফ লাইফস্টাইল সেটাও তো অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। আমার নাম্বার অফ মেডিসিন কমবে, পেশেন্টটা সেটা থেরাপি নেওয়াটা ইজি হয়ে যাবে ডে টু ডে বেসিস। মানে একটা সারাদিনে ভাবে 10টা ওষুধ খেতে হবে, একটা ভোলার চান্স বেশি, তাই না? খুব তার ডিফিকাল্ট, ভোলার চান্স বেশি, তার ওষুধটা ঠিক করে খাওয়ার চান্স, অনেক সময় ডোজ মিস করে যায় একদম পেশেন্ট। একদম। এইগুলো এবার কি, এটা তো হয়, আমি দেখেছি, মানে গ্যাসের ওষুধ খেয়েছি, প্রেশার ওষুধ খাইনি, মানে যেটা মোর এসেন্সিয়াল সেই ওষুধ পেশেন্ট হবে। 10টা ওষুধ ডাক্তারবাবু এই প্রেশার ওষুধটা শেষ হয়ে গেছিল, কেনা হয়নি, তার কাছে পয়সা ছিল না, ওটা কেনা হয়নি, পয়সা তার রিচেবল, দোকান পাশে আছে, বাট মানে সি অর হি ক্যান নট অ্যাফোর্ড দ্যাট পার্টিকুলার টাইম, কারণ তার কাছে গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ, সে জানে আমার ব্যথাটা মোর ইম্পর্টেন্ট দেন আমি ক্লোপিডোগ্রেল খাচ্ছি, আমার হার্ট কেমন আছে, কারণ এটা তো সব পেনটা ফিল করছে, হার্টের ব্যাপারটা সে ওই মুহূর্তে ফিল করছে না, তার কাছে এই ইম্পর্টেন্স এসে যায়। তো অবশ্যই মেডিসিন যত আমি নাম্বার কমি তবে পেশেন্টের জন্য সেটা ইজিয়ার টু টেক হবে। একদমই তাই। আর হচ্ছে এই ধরো যে ওষুধগুলো আমরা এখন এত অবধি কথা বললাম, যে কোনো ওষুধ, এই ওষুধগুলো তো বাজারে আসার আগে আমরা পড়েছি যে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমেই আসতে হবে এবং তার কিছু ফেজ আছে। তো এটা নিয়ে তুমি যদি কিছু বলো, কতটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ট্রায়াল এবং তার কি রেগুলেশন আছে? ক্লিনিক্যাল ট্রায়াল করেই আমাদের প্রত্যেকটা ট্রাক মার্কেটে ঢোকে। এই প্রত্যেকটা ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 1 2 3 4, 1 2 3 আপ টু দ্য অ্যাপ্রুভাল, অ্যান্ড দেন 4টাই বলছি না, 1 2 3 এই যে ফেজ 3টেতে যখন ড্রাগটা পরীক্ষিত হয়ে আসে তখন তার সেফটি ফার্স্ট হচ্ছে সেফটি কনসার্ন, যে এই ড্রাগটে পেশেন্টের কোনো ক্ষতি করবে না, বা আমি যাদের উপর ইউজ করব টার্গেট পেশেন্ট, টার্গেট কনজিউমার, তাদের কোনো ক্ষতি করবে না, ফার্স্ট অ্যাসেসমেন্ট। দেন এফিকেসি, এই ওষুধটা কি সত্যি সত্যি ওই মানুষের বা ওই রোগের জন্য কাজ করবে, যেটা আমি অ্যানিমাল স্টাডিতে আগে দেখেছিলাম। তো এই দুটো হচ্ছে আমার মেন, আর অনেক কিছু থাকে, আমি ইন জেনারেল করছি, যেন আমাদের অডিয়েন্স হয়তো সবাই নন মেডিকেলসও থাকে অনেকে। তো আমরা এই এফিকেসি এবং সেফটি প্যারামিটার, বা সেফটিটা ফার্স্ট রাখবো, আমরা সেফটি আর এফিকেসি প্যারামিটার দেখে আলটিমেটলি ড্রাগটা মার্কেটে আসে, এবং এই মার্কেটে আসার আগে আমাদের যে আছে ডিসিজিআই বা সিডিএসকো, যেটা আমাদের দিল্লিতে হেড অফিস আছে, এরাই পুরো জিনিস প্রত্যেকটা ডেটা পুঙ্খানুপুঙ্খ দেখে যদি এরা স্যাটিসফাইড হয় তবেই সেই ড্রাগটা অ্যাপ্রুভ হয়ে মার্কেটে ঢুকবে। এবার এই মার্কেটে ঢোকাটাই শেষ হলো না, ড্রাগে মার্কেটে ঢোকার পর সেটা তো ইউজ হতে থাকলো, এই ইউজ হওয়ার ডেটাটাও কালেক্ট হয়, যেটা আমরা ফেজ 4টা তখন বলিনি, কালেক্ট হয়। এই ডেটাটা আমাদের ফার্মাকো ভিজিলেন্সের থ্রু দিয়ে, যা বডি আছে আমাদের, তাকে যে এই ড্রাগটা কোনো রকম সাইড এফেক্ট যেগুলো আমরা এই ক্লিনিক্যাল ট্রায়াল ফেজে পাইনি সেখানে কিছু হচ্ছে কি, তাহলে পরে সেই ড্রাগটা উইথড্র হয়ে যায় বা ব্যান্ড হয়ে যায়। অনেক উদাহরণ আছে আমাদের, অনেক ওষুধ ব্যান্ড হয়েছেও আগে। তো এইভাবে যদি কোনো ওষুধের গন্ডগোল থাকে যেটা ট্রায়াল ফেজে পাওয়া যায়নি, মার্কেটিং ফেজে পাওয়া গেছে, সেটাও উইথড্র হয়ে যায়। এই ব্যাপারগুলো টোটালি ডিসিজিআই, ফার্মাকো ভিজিলেন্স কোম্পানি টোটালি এটার উপর একটা ভিজিলেন্স রাখে। আচ্ছা, তার মানে ক্লিনিক্যাল ট্রায়ালটা তার মানে কি আমরা মানুষের উপরেই করছি জিনিসগুলো? দেখো, ক্লিনিক্যাল ট্রায়াল ইজ অন হিউম্যান। আচ্ছা, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা আমাদের ওষুধগুলো প্রথমে তো আমাদের অ্যানিমেলের উপর টেস্ট হয়, বিভিন্ন প্রাণীর উপর। আচ্ছা, তো সেখানে প্রথম দেখা হয় তার সেফটি এবং এফিকেসি, যে ড্রাগটা সেফ, তাতে সেফ কেনা, মোস্টলি সবসময় আমাদের ট্রায়ালে সেফটি ইজ দ্য ফার্স্ট, ডু নো হার্ম। তো ফার্স্ট সেফ দেখে নিলাম, সেফ দেখার পর সত্যি সত্যি কি এই ওষুধটা ওই পারপাসে কাজ হচ্ছে, হ্যাঁ কাজ হচ্ছে, সেটা ইনসিলিকো মেথড হোক বা আমার তোমার কি বলবো কালচার মিডিয়াতে হোক বা অ্যানিমেলের মধ্যে হোক, আমার একটা টেস্ট হয়ে তার রেজাল্ট এলো, সেই রেজাল্টগুলো যখন অ্যাকসেপ্টেবল হবে তখনই সেটা ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে, হিউম্যান ইউজের জন্য যাবে। আচ্ছা, তো এই যে মানে যারা মানুষের উপর ট্রায়ালটা হবে, তখন ক্লিনিক্যাল ট্রায়াল, এই মানুষ মানে বা ভলেন্টিয়ার আমি বলি, এটাকে জোগাড় কোথা থেকে করবো? মানে আমি তো কাউকে গিয়ে রাস্তায় বলতে পারবো না যে আমি একটা ট্রায়াল করছি, নতুন ওষুধ, আপনি আসুন, আমি আপনার উপর দেবো এটা। এবং মানুষের মধ্যে একটা খুব মিসকনসেপশন বা একটা ভয়ও কাজ হয় করে। অনেক সময়, যে আমি যে ওষুধটা নিচ্ছি এটা আমার উপর কোনো গবেষণা হচ্ছে না তো। হ্যাঁ। এটা আমরা হসপিটালে প্রায়ই দেখি যে মানে আমি কোনো ভলেন্টিয়ার বা পেশেন্ট, আমরা তো হসপিটালে সাধারণত পেশেন্টই পাই,
তো তাদের মধ্যে একটা খুব টেনশন কাজ করে, যেটা আমার ক্ষতি করবে না তো, এর জন্য আমার চিকিৎসা আটকে যাবে না তো। একদম একদম খুব ভালো প্রশ্ন। তো এটা একটু পার ডিবেটেবল, আমি ডিবেটেবলটা বাদ দিয়ে একদম পরিষ্কার ক্লিয়ারলি বলছি এখানে যে নর্মালি আমরা বলি র্যান্ডাম স্যাম্পল নিতে, অর্থাৎ যখন আমরা পেশেন্ট বা পার্টিসিপেন্ট সিলেক্ট করবো র্যান্ডামলি নেবো, মানে প্রত্যেকজনের একটা চান্স থাকবে। আমি হসপিটালটাই বলি, প্রথম হসপিটালে 100 জন পেশেন্ট এলে 100 জন পেশেন্টের ইকুয়াল চান্স থাকবে ওই পার্টিসিপেন্ট হওয়ার ট্রায়ালে। এবারে সিলেকশন হয়ে গেল, পার্টিসিপেন্ট হিসেবে সে সিলেকশন হয়ে গেল, এরপরে সে ওই আলটিমেটলি তার যে বিভিন্ন ট্রায়ালের ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়ার বেস করে এই পেশেন্টটাকে আমরা ট্রায়ালে নিতে পারবো, এই ট্রায়ালের এই ক্রাইটেরিয়ার বেস করে সে আউট হতেই পারে। কিন্তু আদারওয়াইজ এই পসিবিলিটি থাকে প্রত্যেকটা পেশেন্টের যে ক্যান বি সিলেক্টেড ফর এ ট্রায়াল, অর্থাৎ তার র্যান্ডমলি প্রত্যেকটা পেশেন্টের ইকুয়াল চান্স টু বি সিলেক্টেড ফর এ স্টাডি। এক নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে স্টাডিটা যখন করা হচ্ছে, আমরা যে পার্টিসিপেন্টগুলো নিচ্ছি তারা সিলেক্ট হয়ে গেল এবং তার ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সে পাস করে গেল, মানে তার ইনক্লুশন মিলে গেল, তাকে নেওয়াই যায়। তারপরে তার কাছে একটা কনসেন্ট নিতে হয়। কনসেন্ট মানে এটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। কি ইনফর্ম? যে কি ট্রায়াল হচ্ছে পেশেন্ট জানে না, তার জানার কথাও না, আমরা জানি আমরা ট্রায়াল করছি। এই কমপ্লিট ইনফরমেশনটা তাকে একটা ক্লিয়ার কাট ওর আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ ওকে দিতে হবে। অর্থাৎ আমি তোমাকে এই ছুঁচপুটি এতটা রক্ত নেবো, 5 মাস ধরে 5 বার রক্ত নেবো, তোমাকে এই ওষুধ দেওয়া হবে, এই পুরো ব্যাপারটা এবং ওষুধের সাইড এফেক্ট হলে কি করা হবে, তোমাকে আমি কিভাবে তার ট্রিটমেন্ট দেবো, পুরো জিনিসটাকে তাকে একটা বলে দিতে হয়। এই বলার পরেই ইনফর্মড কনসেন্ট, ও ইনফর্মড হলো। তারপরে ও চাইলে ও বলেন আমি দেবো না ডাক্তারবাবু, যেতে পারে। এবং এই চলে যাওয়াটার উপরে ওর ট্রিটমেন্টের, হসপিটালের যে অনগোয়িং ট্রিটমেন্টে কোন এফেক্ট করবে না সেটা কি বলবো অ্যাসিওর করার দায়িত্ব হসপিটাল অথরিটির এবং হচ্ছে যারা ট্রায়াল করছে তাদের। মানে অর্থাৎ এই ট্রায়ালে যোগ দিক বা না দিক, তার সাথে তার ট্রিটমেন্টে কোনো এফেক্ট করবে না। ট্রায়ালে দিলে সে ট্রায়ালের প্রোটোকল অনুযায়ী তার ট্রিটমেন্টটা এগোবে বা তার সাথে কোনো অ্যাডভান্স ডায়াগনোসিস হলে কী হলে তার অনুযায়ী চলবে। আদারওয়াইজ হি অর সি ক্যান ওই মুহূর্তে ও ছেড়ে দিতে পারে। হলো, এবারে সে কনসেন্ট দিল যে আমি ট্রায়ালে ঢুকবো, ট্রায়ালে ঢুকে গেল। ট্রায়ালে ঢুকে 2 মাস পর হঠাৎ মনে হলো না আমি ট্রায়ালটা কন্টিনিউ করতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা হতে পারে, আমি অসুবিধা নিয়ে যাচ্ছি না, আমি ট্রায়ালটা কন্টিনিউ করতে পারছি না। ওই মুহূর্তে উইদাউট কারোর কি বলবো মানে কারোর পারমিশন ছাড়া ও ওইখানে ওই মুহূর্তে ও ট্রায়াল থেকে লিভ করতে পারে, ট্রায়াল থেকে লিভ করে যেতে পারে এবং এই অটোনমি ওকে দেওয়া আছে, তুমি লিভ করতেই পারো। এবং তুমি এই লিভ করছো বলে তোমার ওপরে কেউ কোনো রকম কি বলবো তোমার উপর কোনো রকম এর জন্য হ্যাম্পার্ড বা বাজে এফেক্ট আসবে না, আসবে না। আর ওনার চিকিৎসাটাও একই রকম কন্টিনিউ, হবে। যে চিকিৎসা তুমি তোমার আগে পেতে তোমার স্ট্যান্ডার্ড অফ কেয়ার, সেই চিকিৎসা থেকেও তুমি বঞ্চিত হবে না, এই ধরনের ব্যবস্থা। আর দাদা আরেকটা প্রবলেম যেটা হয়, ধরুন আউটডোর থেকে আমরা ধরুন পেশেন্ট নিচ্ছি, এবার কিছু পেশেন্ট তো হয় যারা কিনা এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তাদেরকে নেওয়া যায় না, যে কোনো কারণেই হোক তাদেরকে নেওয়া যায় না। তখন এই পেশেন্টরা আবার চিন্তায় পড়ে যায়, তাহলে কি আমি এই নতুন ওষুধটা পাবো না, তাহলে কি আমি ভালো চিকিৎসা পাচ্ছি না? বুঝতে পেরেছি, কারণ ওনারা তো সেটাকে কি করে কাউন্সেলিং? ওই জন্যই বলছি, যখন ওই বললাম না ইচ অ্যান্ড এভরি পেশেন্ট হ্যাভ ইকুয়াল চান্স টু বি সিলেক্টেড ইন এ ট্রায়াল, যখন আমরা র্যান্ডম স্যাম্পলিং করছি, তো ওই সিলেকশনে যদি হয়ে যায় এবং দেখা গেল তার এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া ম্যাচ করছে না কোনো কারণে, ধর পেশেন্ট ডায়াবেটিক আর আমার ট্রায়ালে নিতে হবে নন ডায়াবেটিক সমস্ত পেশেন্টদের, তখন তাকে এটা বুঝিয়ে দেওয়া যে তুমি ডায়াবেটিস বলেই এই স্টাডি থেকে তোমায় নেওয়া যাচ্ছে না, তো সেই জন্যেই তোমাকে এইখান থেকে আমরা এক্সক্লুড করছি। মানে আমি বলতে চাই ইনফর্ম কনসেন্ট, তাকে বুঝিয়ে দাও, তাকে বুঝিয়ে দিলে সে মানে তাকে বোঝানো যে যেটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেটা একটা ভেবে চিন্তা করা হয়েছে, তোমাকে নিলে বরং এই ওষুধ দিলে তোমার হার্ম হওয়ার চান্স বেশি দেন ইউ গেট দ্য বেনিফিট, সেই জন্য বেটার তোমার এখানে না থাকা, এবং সেই জন্য তখন আমরা এক্সক্লুড করলাম, তোমার জায়গায় অন্য যারা এই প্রত্যেকটা ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছে তাদের নেওয়া হচ্ছে। আমি মানে আমার ডিএম যখন আমি করছিলাম আমি একটা জিনিস পড়েছিলাম যে আমি টার্মটায় যাচ্ছি না, যে ধরো পার্টিকুলার ধরো আমারই এক্সাম্পল দিয়ে বলছি না, আমার এমন কোনো একটা অসুখ হলো যেটার কোনো সেরকম ট্রিটমেন্ট নেই, এখন অবধি মার্কেটে নেই, তো নতুন কোনো ওষুধ সেই রোগটার জন্য এসছে এবং আমাকে ক্লিনিক্যাল ট্রায়ালে নেওয়া হলো, 6 মাস 1 বছর ট্রায়াল চললো, ওষুধটা খেয়ে আমি ভালো হলাম, মানে বেটার রইলাম আগের থেকে, ট্রায়ালের পিরিয়ড শেষ হয়ে গেল, তারপরেও কি আমি ওষুধটার অ্যাক্সেস পেতে পারি? কারণ আমার তো ওটা ভালো হয়েছে। হ্যাঁ, এটার আমি বলিনি, এটার হচ্ছে রুলস আছে আমাদের, যে নিউ ড্রাগ অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল রুল 2019 যেটা বেরিয়েছিল তাতে এটা লেখা আছে পোস্ট ট্রায়াল অ্যাক্সেস হিসেবে,
যে ড্রাগস তুমি পেতেই পারো, এবং পেতে পারো তার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। ক্রাইটেরিয়া মানে তোমার যে পিআই, যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তার সম্মতি তুমি পেতে পারো। সে যদি প্রথমেই বলে না সম্মতি নেই, তাহলে তুমি পাবেই না 1 নম্বর। মানে ইনভেস্টিগেটর মানে যে গবেষণাটা করছে। হ্যাঁ, ইনভেস্টিগেটর, তার সম্মতি 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে পেশেন্ট এবং তার যে রিলেটিভ বা তার যে তোমার লোকাল গার্জেন, তার একটা কনসেন্ট যে ড্রাগ সে পাচ্ছে, কিন্তু ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার পর তারপরে যদি কোনো অ্যাডভান্স ড্রাগ এফেক্ট হয়, তার লায়াবিলিটি কিন্তু ইনভেস্টিগেটর তাদের থাকে, মানে তারা দায়িত্ব নেবে না। দায়িত্ব নেবে। আচ্ছা, একদমই তাই। এইভাবে তোমার পোস্টাল অ্যাক্সেস চলতে পারে। কতদিন চলবে? একটা সেটারও একটা নির্দিষ্ট লিমিটিং ফেজ থাকে, লাইফ লং তো চলতে পারে না। এবারে ধরো ওই ড্রাগটা অ্যাপ্রুভ হয়ে গেল, তাহলে পোস্টাল অ্যাক্সেস বন্ধ হয়ে গেল। আচ্ছা, এবার ধরো সেই একই রোগ ধরো অন্য কারো হলো, সে ট্রায়ালে নেই, কিন্তু এই ওষুধটা নিয়ে আমার ধরো ট্রায়ালে আছে, আমার ভালো ফল পাওয়া যাচ্ছে, তো সেই ওষুধটা কি ওই পেশেন্টের উপরে যে ট্রায়ালে নেই তার উপর প্রয়োগ করা যেতে পারে? যে কোশ্চেনটা করলি সেটাকে আমি এইভাবে বলা হয়, দ্যাট ইজ দ্য কম্প্যাশনেট ইউজ অফ দ্য ড্রাগস, যেখানে পেশেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালে নেই, যেটা তুই করবি, কিন্তু he or she may be eligible to have this drug with some background special criteria. যেমন কি টার্মিনাল ইল পেশেন্ট, ক্যান্সার হয়েছে, কোনো থেরাপি নেই আমাদের আর, বা পেন, সেই পেনটা কমছে না পেশেন্টের, বা অর্থাৎ যার স্ট্যান্ডার্ড অফ কেয়ার নেই, টার্মিনাল ইল পেশেন্ট। এবারে এরকম যদি প্রচুর পেশেন্ট থাকে তাহলে কি সবাই পাবে? তাহলে সবাই পাবে না, কারণ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল। আমার তো ব্যাচ নাম্বার বেশি তৈরি হয় না ক্লিনিক্যাল ট্রায়ালে মেডিসিন, যে মেডিসিন আছে তার মধ্যে থেকেই তারা পেতে পারে। তো এবং সেটা কন্টিনিউয়াস বেসিসে চলতেই থাকবে, তাও হয়তো নয়। তো এখন যেটা আমাদের রুলস সিডিএসিওর আছে আর কি, তো সেখানে যে ট্রিটিং ফিজিশিয়ান সে অ্যাপ্লাই করতে পারে, বা হসপিটাল যেখানে পেশেন্ট ভর্তি আছে সে অ্যাপ্লাই করবে টু সিডিএসিও অ্যান্ড প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, যে এই সেম ক্রাইটেরিয়ার পেশেন্ট যেটা ক্লিনিক্যাল ট্রায়ালে হয়েছে এখানে আছে, এবং এই পেশেন্টটা আমরা কোনো স্ট্যান্ডার্ড অফ কেয়ার দিতে পারছি না। যদি সেটা সিডিএসিও প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যদি এই টোটাল ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ হয়ে যায়, হি অর সি ক্যান এলিজিবল টু গেট দিস পার্টিকুলার মেডিসিন দ্যাট ইজ বিং ইউজ ইন ক্লিনিক্যাল ট্রায়াল বাট নট ইয়েট অ্যাপ্রুভড। মোট কথা হলো যে ক্যান্সার পেশেন্ট রয়েছে, তাদের ট্রিটমেন্টের কোনো অপশন, কিন্তু আমার ট্রায়ালে যে ওষুধটা চলছে তাতে তার অন্য পেশেন্ট এফেক্ট একটা বেনিফিট পেয়েছে, একদম বেনিফিট পেয়েছে। compassionate use Compassionate use of the drugs. Those are not, for those patients, those are not in a trial, but are not trial participants. আচ্ছা দাদা, এই ক্লিনিক্যাল ট্রায়াল শব্দটা আমরা 2020 সালে খুব শুনতে পাই মিডিয়াতে, যখন কোভিড চলে আর কি। Particularly vaccine trial বলছিস। হ্যাঁ, পার্টিকুলারলি ভ্যাকসিন নিয়ে তখন লোকের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া বলুন বা নিউজ চ্যানেলে তখন একটা উত্তেজনার সৃষ্টি হয় যে ভ্যাকসিন ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল, এটা মানে সাধারণ মানুষের কাছে তো এই টার্মগুলো অতটা ছিল না, এখন একটু বেশি। তো সেই ভ্যাকসিন ট্রায়াল আমরা শুনতে পাই, তখন আমাদের বিভিন্ন ধরনের ভ্যাকসিন মার্কেটেও আসে, যেমন ধরুন কোভিশিল্ড, কোভ্যাক্সিন, আরও বাকি যে এমআরএনএ ভ্যাকসিনগুলো যেগুলো তৈরি হয়েছিল। তো দাদা রিসেন্টলি এখন আবার এত বছর পর আমরা দেখছি একটা কোনো ধরুন অল্প বয়সী কেউ হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেল, হ্যাঁ, প্রথমেই উঠে আসছে কোভিড ভ্যাকসিন। তো এই জিনিসটা নিয়ে আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা খুব ভয়ের একটা কারণ তৈরি হচ্ছে যে সত্যি কি তাহলে কোভিড ভ্যাকসিনের জন্যই মানে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা বাড়ছে। তো এটা কতদিক সত্যি, বা এটা নিয়ে যে মিথগুলো আছে সেটা নিয়ে যদি আপনি কিছু মানে একটু বলুন। আমরা যখন ভ্যাকসিন দিই আমরা কি করি? ইমিউন বুস্টিং করি, আমার ইমিউন সিস্টেমকে জাগিয়ে তুলি বা অ্যাক্টিভেট করে দিই, টু প্রিভেন্ট দ্য পার্টিকুলার ইনফেকশন অর টু প্রিভেন্ট দ্য ডিজিজ, এর জন্য। তো এবারে এখানে যদি ইমিউন সিস্টেম মিডিয়েটেড কাজ চলে, তো চান্স ইজ দেয়ার যে অটোইমিউন ডিজিজ ডেভেলপ করবে, চান্স ইজ দেয়ার। শুধু কোভিড না, যে কোনো ভ্যাকসিনেই হতে পারে, চান্স ইজ দেয়ার যে অটোইমিউন ডিজিজ ডেভেলপ করতে পারে। এটা কেস টু কেস বেসিসে, সব পেশেন্ট এক নয়, সব পেশেন্টের কি বলবো আমি, যেটা আমার এমএসসি এক নয়। তো ইমিউন সিস্টেম সেল প্রোটিন এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারে এবং সে নিজের সেলকে নষ্ট করতেই পারে। মানে অটোইমিউন ডিজিজ ডেভেলপ করার চান্স ভ্যাকসিনের পরে হতে পারে, পসিবল, শুধু ভ্যাকসিন নয়, ভাইরাল ইনফেকশনের পরে হতে পারে, পসিবল। তো
তো এবারে এই যে কোভিড ভ্যাকসিনের পর শোনা যাচ্ছে, এটা আমি বলি না এইভাবে আর কি, যে এখনো পর্যন্ত যে সমস্ত ডেটা আছে যে রেয়ার পসিবিলিটি, এই রেয়ার পসিবিলিটি এতটাই রেয়ার যে বেনিফিট ফ্রম দ্য কোভিড ভ্যাকসিন ইন প্রিভেন্টিং দ্য ডিজিজ, ইন প্রিভেন্টিং ডেথ, hospitalization and severe disease. This is the benefit. This benefit is more than the reality of this event. এবার কিরকম হবে, এই যে আমরা দুটো জিনিস বলি, কজেশন আর কোরিলেশন। মানে কজেশন, আমার সাইন্টিফিক নলেজ বলছে কোভিড ভ্যাকসিন দেওয়ার পর একটা সাইন্টিফিক্যালি ম্যাচ যে এই কারণের জন্য এর অটোইমিউন ডিজিজটা ডেভেলপ করতে পারে, যেমন অনেক হয়েছে, বিশেষ করে ভিআইটিটি, ভ্যাকসিন ইনডিউস thrombocytopenic, that is VITT, vaccine induced thrombotic thrombocytopenia, হলো। তো এটা তো ডেভেলপ করেছে এবং এর জন্য অনেকের প্রিম্যাচিওর ডেথও হয়েছে, এবং তার সঙ্গে জিবি সিনড্রোম, গুলেনবারি সিনড্রোম অনেক হয়েছে, মায়োকার্ডিটিস, পেরিকার্ডাইটিস, লুপাস, আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, অনেক পেশেন্ট ডেভেলপ করেছে। এটা কজেশন ইজ দেয়ার, বাট কোরিলেশন ইজ নট দেয়ার। মানে কি, এটা এতটাই রেয়ার ইভেন্ট যে উই ক্যান নট কোরিলেট দ্য ভ্যাকসিন ইজ অ্যাকচুয়ালি রিলেটেড, কোরিলেটেড or causing, or is there any positive association of this particular disease? তো দাদা এই অটোইমিউনটা তো মানে যদি কোনো পেশেন্টের বা কোনো মানুষের ধরুন একটা হিস্ট্রি অফ কোভিড থেকে থাকে, ওই টাইমে তো মোটামুটি অনেকেরই কোভিড হয়েছে, তো শুধু ভ্যাকসিনের জন্য না হয় ইটসেলফ ইনফেকশনটা হ্যাঁ পসিবল হতে পারে, যে কোনো ভাইরাল ইনফেকশনও আমার যে কোনো ইনফেকশন আমাদের অটোইমিউন ডিজিজ ডেভেলপ করতে পারে, অথবা অটোইমিউন ডিজিজকে ফ্লেয়ার আপ করতে পারে, অথবা আনমার্কস করতে পারে, যে কোনো ডিজিজ। তো এটা আমি বলতেছি কোভিড ভ্যাকসিনের পরে ঘটনা ঘটেছে, এবং সবচেয়ে বড় কথা, এখনো পর্যন্ত টিল ডেট একটাও কোভিড ভ্যাকসিন ব্যান্ড হয়নি, উইথড্র হয়েছে ফর স্পেশাল রিজন কি, যে কোভিড ভ্যাকসিনটা আমার ছিল এই নতুন স্ট্রেনের ওপর সে এফেক্টিভ নয়, সেই জন্য আমরা উইথড্র করছি। এবং এখন যে নতুন স্ট্রেনের ভ্যাকসিনগুলো আছে, দ্যাট ইজ এনাফ। তাহলে আমার ওল্ড ভ্যাকসিনটা এই নতুন স্ট্রেনগুলোর জন্য এফেক্টিভ নয়, আমি সেই জন্য এটাকে উইথড্র করলাম ফ্রম দ্য মার্কেট। দিস ইজ উইথড্রন ফ্রম দ্য মার্কেট, নট ব্যান্ড। কোনো সোসাইটি, আমাদের ডিসিজিআই, ইউএসএফডি, ইএমএ কেউ কিন্তু ব্যান্ড হয় না, উইথড্র হয়েছে ফ্রম দ্য মার্কেট। এবং বললাম তো রিয়ালিটি ইজ ইভেন্ট এতটাই যে কোরিলেশন খুঁজে পাওয়া যাচ্ছে না, কজেশন মেবি দেওয়া, এই ধরনের ব্যাপারটা। এবং স্ট্রেন যত আমরা যেমন জানি যে ভাইরাসের মিউটেশন হয়, হতেই থাকে, অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ড্রিফট, তার জন্য মানে স্ট্রেন বদলালে আমাদেরকে ভ্যাকসিনের ফর্মুলেশনও কিছুটা বদলাতে হয়। তো তার জন্য জিনিসটা মার্কেট থেকে উইথড্র হয়েছে, কিন্তু ব্যান করা হচ্ছে। হ্যাঁ, উইথড্র হচ্ছে এখানে সেফটির জন্য নয়, এফিকেসির জন্য। যে আমার এই ড্রাগ এই এফিকেসি দিতে পারছে না যে নিউ স্ট্রেনের জন্য, তো দিস ইজ উইথড্রন ফ্রম দ্য মার্কেট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানে এই যে নার্সের যে বেনিফিটটা কিন্তু বেশি দিক থেকে অনেক বেশি, বেনিফিটটা অনেক বেশি। মানে এই বেনিফিটটা তো পরীক্ষিত সত্য, যে অনেক বেনিফিট পাওয়া গেছে, তো সেই জন্য কোনো ব্যান্ড হয়নি। একদম তাই। এবং সেটা শুধু কোভিড ভ্যাকসিন না, অন্য যে কোনো ভ্যাকসিন ইজ অলওয়েজ বেনিফিশিয়াল, ভ্যাকসিন ইজ অলওয়েজ বেনিফিশিয়াল। এবং সত্যি সত্যি যখন ট্রায়াল নিয়ে এসেছে, প্রত্যেকটা ভ্যাকসিন যখন ট্রায়াল নিয়ে এসেছে, সেটা একদম WHO জিএমপি মেনটেন করে এসেছে, ক্লিনিক্যাল ট্রায়াল মেনটেন করেছে। হ্যাঁ, এটা সত্যি যে ক্লিনিক্যাল ট্রায়াল ওই যে শর্ট পিরিয়ডে হয়েছিল কোভিডের সময়, যেটা আল্ট্রা শর্ট পিরিয়ড বলতে পারি, সেটাতে সমস্ত অ্যাডভার্স এফেক্ট পাওয়া যায় না। নর্মালি ক্লিনিক্যাল ট্রায়ালও পাওয়া যায় না, যেটা রিমোট অ্যাডভার্স এফেক্ট বা লং টার্ম ইউজেজ অ্যাডভার্স এফেক্ট, সেটা ক্লিনিক্যাল ট্রায়ালে পায় না। রেয়ার অ্যাডভার্স এফেক্ট আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে পাই না, সেটা পরে পাওয়া যায়। তো পরে পাওয়া গেলে যদি দেখা যায় হ্যাঁ কোরিলেশন আছে, অ্যাসোসিয়েশন আছে, বা তখন ওটা ফার্মাকোভিজিলেন্স দিয়ে আলটিমেটলি যখন একটা ডেটা জেনারেট হয়, তখন সেটা উইথড্র হয়, ব্যান্ড হয়। তো আপাতত কোভিড ভ্যাকসিন কোনো ব্যান্ড নয়, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে উইথড্রন ফ্রম দ্য মার্কেট ডিউ টু ইজ ল্যাক অফ এফিকেসি ইন নিউ স্ট্রেন, এই ধরনের ব্যাপার। কিন্তু এটাও সত্যি যে কিছু ইভেন্ট তো হয়েছে, কিছু অটোইমিউন ডিজিজ ডেভেলপ করেছে, মেবি ডিউ টু ভ্যাকসিন, মে নট বি ডিউ টু ভ্যাকসিন, মেবি ডিউ টু ইনফেকশন ইটসেলফ। না, আজকাল মানে সোশ্যাল মিডিয়া খুললে একটা সেকশন অফ পপুলেশন আছে যারা কিনা ভ্যাকসিনের এগেনস্টে বারবার বলছে। আমরা মানে প্রচলিত ভাষায় এদেরকে অ্যান্টি ভ্যাক্সার্স বলি। তো আপনি যদি একটু মানে বলেন যে এই অ্যান্টি ভ্যাকসিনেশন যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, এটা কতটা বাজে এবং এটা কতটা ডেট্রিমেন্টাল টু দ্য সোসাইটি? আমি একজন সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নলেজ আমার থেকে আমি বলবো যে এটা একদমই উচিত না। ভ্যাকসিন নেওয়া সবসময় ভালো, কারণ একটা কথা আছে ইমিউনোসেনিসেন্স, যত আমাদের বয়স বাড়বে আমার ইমিউন সিস্টেম তত আস্তে আস্তে কমতে থাকবে। এলডারলি পেশেন্ট ইনফেকশনের চান্স বেশি থাকে,
কারণ হচ্ছে তার ইমিউন সিস্টেম শুধু অ্যাডাপটিভ নয়, অ্যাডাপটিভ ইনেট, দুটো ইমিউন সিস্টেমই যে পরিমাণ কাজ একটা ইয়ং অ্যাডাল্টে করছে বা বাচ্চাদের করছে ততটা কাজ করে না। তো ভ্যাকসিনেশন এটাকে প্রোটেক্ট করতে পারে অনেকখানি প্রোটেক্ট করতে পারে। এই জন্যে আমি বলি প্রত্যেকটা আমাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে প্রত্যেকটা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া আছে। আমরা অনেক ডেথ ছাড়ো অনেক ডিজিজ, সিভিয়ার ডিজিজ আমরা অনেক প্রিভেন্ট করতে পারছি। সেটা ফিনান্সিয়াল বার্ডেন কমাচ্ছে, সোসাইটিকে ভালো রাখছে। তো ভ্যাকসিন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, নট ফর দ্য চিলড্রেন বাট অলসো অ্যাডাল্ট অলসো। আচ্ছা, তো অ্যাডাল্ট মানে তুমি অ্যাডাল্টের কোন কোন ভ্যাকসিন বলছো? ধরো একটা 50 বছরের অ্যাডাল্ট, হ্যাঁ, তাহলে কি কি ভ্যাকসিন নেওয়া উচিত? ধরো এই ধরনেরই বলি যে আবার এখানে আমি এটা আসার আগে একটা কথা বলি, অ্যাডাল্টদের ভ্যাকসিন দেওয়াটা খুব চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে এমন একটা এজ গ্রুপ যারা ভাবে আমাদের কোনো রোগ হতে পারে না, মানে আমরা ফিটেস্ট, আর এক্সট্রিম অফ এজগুলো হচ্ছে প্রবলেমেটিক। সাধারণ মানুষ এটাই ধরে নেয় যে ভ্যাকসিনেশন মানেই তো বাচ্চাদের পিরিয়ড থেকে। এক্স্যাক্টলি এটাই মানে কি বলবো, এদের কালচারের মধ্যে রয়ে গেছিল আমাদের। তো অ্যাডাল্ট ভ্যাকসিন খুব দরকার পার্টিকুলারলি যে পেশেন্টগুলো অ্যাট রিস্ক মানে তাদের এমন কিছু কোমরবিডিটিস আছে যেটা একটা নর্মাল ইনফেকশনকেও বড় ইনফেকশন করে তাকে হসপিটালাইজেশন করতে পারে বা তার ডেথ হতে পারে। সে একটা পেশেন্ট যে সিকিডিতে ভুগছে বা ডায়াবেটিসে ভুগছে বা অন্য কোনো ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন তার আছে, তাহলে সে যদি একটা নিউমোনিয়া ভ্যাকসিন নিয়ে নেয় তাহলে তার চান্স অফ নিউমোনিয়া কমবে এবং চান্স অফ সিভিয়ার ডিজিজ কমবে, চান্স অফ হসপিটালাইজেশন এন্ড ডেথ কমবে। তো আমরা এই পেশেন্টগুলো যদি ভ্যাকসিনেশন করি, যে 50 বছর বয়সের যে কথা হলো, আমরা যদি এই পেশেন্টগুলোকে নিউমোনিয়া, যাতে অ্যাট রিস্ক পেশেন্ট, আমরা যদি নিউমোনিয়া ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারি, বা যারা অ্যাট রিস্ক থাকে হেপাটাইটিস বি ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা বললাম, আবার তোমার এদিকে ধরো যারা ফিমেল আরেকটু লোয়ার এজ গ্রুপে অ্যাডোলেসেন্ট টু অ্যাডাল্ট ফিমেল, আমি এইচপিভি ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো দিলে বা তোমার হার্পিস ভ্যাকসিন, এগুলো দিলে সিঙ্গেল তাতে পেশেন্টের কি বলতো ডিজিজ এবং সাফারিংটা অনেক কমে যাবে। একটা 50 বছরের পেশেন্ট ধরো ডায়াবেটিস আছে, ইমিউনো কম্প্রোমাইজ, তার তাহলে কিন্তু ভ্যাকসিন নেওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা তো পেশেন্টদের বলি ভ্যাকসিন নিতে, বিশেষ করে ডায়াবেটিস স্মোকার, মানে আমার একটা রিসপেক্টার ঢুকলো, তার লাংস এমনি সিওপিডি, তো চান্স অফ ইনফেকশন এবং চান্স অফ সিভিয়ার ইনফেকশন ওর অনেক সময় বেশি। তাহলে ওরা যদি ভ্যাকসিন নিয়ে নেয়, বা ডায়াবেটিস সিকেডি মানে তার ডায়ালিসিসে যাবে পেশেন্ট, তার আগে যদি ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করতে পারে, তার তো একটা ইমিউন বুস্টার হবে, তাতে চান্স অফ ইনফেকশন অনেক কমে যাবে, ভালো থাকবে সে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা অনেকের মনে একটু ভ্রান্ত ধারণা আছে, কারণ আমরা কোভিডের সময় দেখেছিলাম যে কোনো ট্রিটমেন্টই কাজ করছে না, কিন্তু কি কর্টিকোস্টেরয়েড একটু ভালো কাজ করছে, কিছু ওষুধ আর নেই, স্টেরয়েড দিচ্ছে লোকে সুস্থ হচ্ছে, এবং স্টেরয়েড কিছু ডিজিজে ইউজও হয় এখন। তো বিভিন্ন ডিজিজ হলো অ্যাজমা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো স্টেরয়েডে ইউজ হয়। এবার কোনো পেশেন্ট যখন বাইরে গিয়ে প্রেসক্রিপশনটা দেখে, সে জানতে পারে যে প্রেসক্রিপশনে স্টেরয়েড লেখা আছে, কর্টিকোস্টেরয়েড, তো তাদের মনে কিন্তু ভীতি কাজ করে, একদম স্টেরয়েড দিয়েছে আবার কি ক্ষতি হবে, স্টেরয়েড খারাপ জিনিস। এই ব্যাপারটা আলোচনা দেখো, স্টেরয়েড হচ্ছে একদম পরিষ্কার কথা, স্টেরয়েড ইজ ওপেন লাইফ সেভিং ইফ ইট ইজ জাস্টিফাইড, মানে ইন জাস্টিফিকেশন বা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটা স্টেরয়েড ইউজ করি, মে সেভ লাইফ। বিশেষ করে আমার যেগুলো কোভিডের জন্য যে ডেথগুলো হয়েছিল, সেইগুলো হচ্ছে একটা হাইপার ইনফ্লামেটরি কন্ডিশন হয়েছিল, তার ড্যামেজগুলো ওই হাইপার ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য ড্যামেজটা বেড়েছিল, সাইটোকাইন স্টর্মের জন্য বেড়েছিল। তো এই পার্টটা কিন্তু স্টেরয়েড বেশ কিছু ট্যাকেল করেছিল সেই সময়। এবং স্টেরয়েডের তো বাজে এফেক্ট আছে, অবশ্যই আছে, কিন্তু আমরা দুটো বলি, একটা হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ এফেক্ট আর অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট। অর্থাৎ আমি যদি এখানে আমার টার্গেট থাকে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট, যেটা আমার কোভিডের ইনফ্লামেশনগুলো বেড়েছিল ওই সময়ের জন্যই সমস্ত ড্যামেজ বা সমস্ত সাডেন ডেথগুলো হবে, তো আমরা এখানে যদি শুধু অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিটা নিই, অর্থাৎ ইউজ অফ স্টেরয়েড ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, দেন ট্যাপার অর সুইচ অফ অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট সিনারিও এবং কতদিন আমি ইউজ করেছি স্টেরয়েড, তার উপর যদি ভেবে, তাহলে পেশেন্টের ওই বেনিফিটটাই দিতে হবে, সেখানে কোনো ইমিউনো সাপ্রেশন হবে না, কোনো প্রবলেম হবে না পেশেন্টের। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড অনেক লাইফ সেভিং এবং রেকমেন্ডেড ট্রিটমেন্ট, দেন একদম যে ডিকটাম যে স্টেরয়েড খেলেই খারাপ হয়ে গেল তা নয়। কিন্তু আমি বললাম তো, এই নয় যে স্টেরয়েড কিনে খেতেই থাকবে, তা নয়। ডক্টরের পরামর্শে তুমি থাকো, স্টেরয়েড ডাক্তারবাবু তার ঠিক নলেজ হয়ে যে ঠিকভাবে ইউজ করবে, বেনিফিটই পাবে, নট দ্য হার্ম।
না, জেনারেল পাবলিক স্টেরয়েড শুনলেই একটু ভয় পেয়ে আতঙ্কিত ভয় হয়ে পেয়ে যায়। ভয় পেয়ে যায়। না, ভয় পাওয়ার কিছু নয়। ডাক্তারবাবু যদি তার, আমি বললাম না তুমি প্রথমে যে কোশ্চেনটা তুমি বললে যে এই স্টেরয়েডটাকে দোকান থেকে কিনলে হবে না, আজিথ্রোমাইসিন দোকান থেকে কিনলে হবে না, প্রেসক্রিপশন হতে হবে ডক্টর, যিনি তার অ্যাপ্রোপ্রিয়েট নলেজ দিয়ে ডায়াগনোসিস করেছে এবং সেখানে বেনিফিট এবং হার্ম দুটোকে ব্যালেন্স করে ঠিক করেছে স্টেরয়েড এই পেশেন্টে লাগবে, তবেই তিনি স্টেরয়েডটা দিয়েছেন। অ্যাকসেপ্ট ইট, টেক ইট, ইউ উইল বি গেট বেনিফিট। আর না, এটাও তো সত্যি যে স্টেরয়েডের অনেক মিসইউজও হয় আজকের হয়তো অনেক দিনে। কিছু একদম। যেমন অনেক সময় কি হয় না, স্পেশালি গ্রামের দিকে অনেকে মানে লাইসেন্স ছাড়া যারা আর কি প্র্যাকটিস করে, স্পেশালি কোয়াকরা, তারা অনেক ছোট ছোট অসুখের জন্য স্টেরয়েড দিয়ে দেয়। ঠিক বলছো, আমরা পাই তো প্র্যাকটিসে। সিম্পল ফিভারের জন্য 3টে ওষুধ আমি ইউজ করতে দেখি এখন। আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, 3টে ওষুধ পেশেন্ট হাতে করে নিয়েছে, ডাক্তারবাবু এইটা খাচ্ছি জ্বর কমে যাচ্ছে, বন্ধ করছি জ্বর চলে আসছে। কি ওষুধ? একটা প্যারাসিটামল, একটা ডাইক্লোফেনাক, 4টে ওষুধ, সরি, একটা প্যারাসিটামল, একটা ডাইক্লোফেনাক, একটা স্টেরয়েড, ইউজুয়ালি 5 mg 10 mg ওয়াইসোলুনটাই থাকে, বেশি থাকে না ডোজ, আর তার সঙ্গে একটা পিপিআর মানে অম্বলের অম্বলের ওষুধ। এই 4টে, আরে বাবা কমবেই তো জ্বর, যে জ্বরই হোক, এই একটা ডাইক্লোফেনাক একটা প্যারাসিটামল রেখে জ্বর তো কমবেই। কিন্তু এই হচ্ছে জ্বরের ট্রিটমেন্ট, যেটা আমি বলছি, আমি এভরিডে অন্তত 1-2 পেশেন্ট পাই। মানে খারাপ লাগে, জিনিস কষ্ট হয়, নিজের কষ্ট হয় যে কি মানে কি হচ্ছে জিনিসটা। তো ইউজ হয় তো স্টেরয়েড এইভাবে। এবং সবচেয়ে বড় কথা কি, মানে এটা আমাদের এক্সপিরিয়েন্সে আছে যে ধরো আমি দেখেছি একটা পেশেন্ট অ্যাজমা, তাকে বেশি এনসিড ইউজ করা যায় না, তাহলে এনসিড জন্য তাকে সিলেক্টিভগুলো দিতে হবে, অথবা তার শর্ট টার্মের জন্য একটা কর্টিকোস্টেরয়েড যেখানে অ্যাজমা ইমপ্রুভ হবে, প্লাস তার কোনো পেন থাকলে, আমি সে গাউট আর্থ্রাইটিস, সে গাউট আর্থ্রাইটিসটা কমলো, দুটো ডবল বেনিফিট, পেশেন্টের হার্ট নেই। তো এবারে ওই যে ওষুধটাকে ভালো ছিলাম, ওই প্রেসক্রিপশন স্টোর করে রেখেছে, মাঝে মাঝে কিনে খাচ্ছে, আলটিমেটলি যখন এলো 3 মাস পরে সমস্ত ফুলে একদম পুষিং দিয়ে তোমার কাছে চলে এলো। তো দাদা, এখানে আরেকটা জিনিস, একটা প্রেসক্রিপশন কতদিন ভ্যালিড থাকবে? মানে অনেক পেশেন্ট ধরুন প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিচ্ছে, কিন্তু 2 বছর আগের প্রেসক্রিপশন দেখিয়েও তখন একদম ঠিক কথা বলছো, একদম খুব ভালো কোশ্চেন। আমি বলি, যে ডেটে প্রেসক্রিপশন হয়েছে, ধরো আমি কথাই বললাম আজকে ডেটে প্রেসক্রিপশন হলো, এবং ডাক্তারবাবু তলায় লিখলো রিভিউ আফটার 5 days or 10 days or to come after 10 days. দ্যাট মিন যদি কোনো ওষুধকে ওখানে প্রেসক্রিপশন করা থাকে টু কন্টিনিউ, দ্যাট ইজ ভ্যালিড ফর দ্য 10 days। অর্থাৎ আমি 10 দিন পর তোমাকে আসতে বলছি, আমি কন্টিনিউ লিখেছি, মানে তুমি 10 দিন পর এসে কন্টিনিউ করে যাচ্ছ, এটা উচিত নয়। তোমাকে আমি কন্টিনিউ বলছি, কন্টিনিউ ফর 10 days যদি কেউ নাও লিখে রাখে, অনলি কন্টিনিউ লিখে তলায় লিখেছে টু কাম আফটার 10 days, মানে এই 10 daysটা কিন্তু ওখানে ভ্যালিড হয়ে যায়। তুমি 10 days পর ডাক্তার কাছে প্রেসক্রিপশনটা 10 দিন, তোমাকে 10 দিন পর আসতে বলেছে, তুমি 10 দিনের ওষুধ খাও, 10 দিনের ওষুধ খাও। এবারে ধরো কেউ অ্যাজিথ্রোমাইসিনে 5 দিন মেনশন করেছে, 5 দিনের ওষুধ খাবে, তার বেশি খাবে কেন? কিন্তু সেই প্রেসক্রিপশনটা ব্যবহার করে আবার ধরুন 6 মাস বাদে কি বা 1 বছর পরেও পেশেন্ট ওই থাকে, একদম ঠিক হচ্ছে, থাকে যে আমি ওই ওষুধটাকে ভালো হয়েছিলাম, অর্থাৎ আমার এই পেটের সমস্যা ওই প্রেসক্রিপশনে থেকে কমেছিল, আমার পেটের সমস্যা হলে আমি ওই প্রেসক্রিপশন ইউজ করবো। আসে পেশেন্ট পাই, ইভেন আমার নিজের প্রেসক্রিপশনে আমি নিজের পেশেন্ট পাই যে 5 বছর আগের প্রেসক্রিপশন, পেশেন্ট ডাক্তার এইটাই খেয়ে ভালো ছিলাম। এবং শুধু নিজে নয়, মানে তার পাশের বাড়ির লোকেরও যদি সিমিলার সিম্পটম একদম, হয়, একদম। সে ওই প্রেসক্রিপশন দিয়ে পাশের বাড়ির লোকেরও একদম ওই শুধু ওই প্রেসক্রিপশন পাশের লোকের ট্রিটমেন্ট করে দেয়, পাশের লোকের রিলেটিভদের ট্রিটমেন্ট হয়ে যায়। তুমি যখন অ্যাজমার কথা বললে, এটা আমিও আমার প্র্যাকটিসে পেয়েছি। অ্যাজমা সিওপিডি পেশেন্ট, আমরা তো ইনহেলার ইউজ করি, প্রেসক্রাইব করি। ইনহেলার নিয়ে কিন্তু একটা প্রচলিত একটা ধারণা আছে মানুষের মধ্যে, ইনহেলার জিনিসটা ক্ষতিকর এবং একবার চালু করলে সারা জীবন নিতে হবে, আরও হাঁপানি বেড়ে যাবে। এবং পার্সে একই জিনিস আমি ফেস করেছি ইনসুলিন, তুমিও দেখেছো। একদম সুগার কন্ট্রোল হচ্ছে না, ট্যাবলেটে কন্ট্রোল হচ্ছে না, ইনসুলিন যেই তুমি দেবে, পেশেন্টের কিন্তু ফোবিয়া আছে। সেটা ব্যথার জন্য হতে পারে যে ছুঁচ ফোটাতে হবে, বা অন্যান্য কারণ। ইনসুলিন নিলেই হয়তো আমার কিডনি খারাপ হয়ে যাবে, সুগার আরও বেড়ে যাবে। এইটাকে ট্যাকেল করা বা এই যে অ্যাওয়ারনেস, এটাকে বাড়ানো যাবে। দেখো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি কি করি সেটা বলি, যে ওই বলবো না একটা ইনফর্ম ডিসিশন, পেশেন্টকে ইনফরমেশন দিতে হবে যে শেয়ার ডিসিশন, ইনফর্ম শেয়ার ডিসিশন। অর্থাৎ এই ধরনের, আমি ওকে বলে দিলাম যে তোমার জন্য ইনসুলিন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, তুমি ইনসুলিন না নিলে তোমার এই প্রবলেম হতে পারে, আমি তাকে ইনফরমেশন দিলাম। এরপর ইনসুলিন না নিলে তোমার এই প্রবলেমগুলো হবে, ওষুধ খাবে, তোমার সুগার কন্ট্রোল হবে না, তোমার আরও অর্গান, কিডনি, লিভার, হার্ট, চোখ সব ড্যামেজ হবে। এবারে আমি যে এই 5-7 মিনিট তার সঙ্গে গল্প করছি বা তাকে দিচ্ছি, এটাতে সে মোটিভেটেড হচ্ছে, মানে মোটিভেশন করছে। শুধু মোটিভেশনে থাকবে না, তাকে ডিসিপ্লিন আনতে হবে। ডিসিপ্লিন তুমি রেগুলার নিলে, মোটিভেশন কিন্তু খুব শর্ট টার্ম থাকে। এবারে তুমি যদি এই মোটিভেশনটা প্রত্যেক ভিজিটে 5-7 মিনিট এক্সট্রা পেশেন্ট ওকে দাও,
আমি পেশেন্টদের একটা কথা বলি, দেখো বাবা, যদি ওষুধ দিয়ে হতো তোমার সঙ্গে 10 মিনিট গল্প করতাম না। ওষুধে তোমার হবে না, তাই আমি তোমার সঙ্গে এতক্ষণ ধরে হবে তোমাকে বোঝাচ্ছি তুমি নাও, এটা তোমার জন্য ভালো, না নিলে তোমার ক্ষতি। তুমি ওষুধ লিখতে বললো, আমি ওষুধ লিখতে পারবো না, কারণ এটা সাইন্টিফিকলি জাস্টিফাইড নয়। আমি তোমার উপর অন্যায় করবো জেনে যেটাই পারবো না, এদিকটা হলো। আমি ডায়াবেটিস নই, তাই এই পার্টটা হলো। এবার অ্যাজমাতে বলি আমি, যেহেতু আমার একটা অ্যাজমার টেন্ডেন্সি আছে, মাঝে মাঝে আমি ইনহেলার ইউজ করি, তো ইনহেলার আমার ব্যাগেই থাকে। আমি যখন পেশেন্ট এসে মাঝে মাঝে থাকে আমি এটা ইউজ করি, কোনো সাইড এফেক্ট নেই, আমি ইউজ করছি, তোমার ভাই গেছে, আমি তো আছি। এবারে আরেকটা জিনিস বোঝানোর, যে এই যে ইনহেলার দিচ্ছি, ইনহেলার দেখো স্টেরয়েড আছে এমসিজি, মানে মাইক্রোগ্রাম ডোজে। তুমি মুখে নিচ্ছ, তোমার রোগ বুকে, কিডনিতে রোগ নেই, ওষুধ খাবে, সেই রক্ত দিয়ে ঘুরে ওষুধটা কিডনিতেও যাবে। তো কিডনির তো ওষুধটা লাগবে না, ব্রেনের ওষুধটা লাগবে না, লাগবে শুধু বুকে। তো তুমি মুখে টানবে, বুকে যাবে, বুকে কাজ হবে। তো আমি ইনহেলারটা নিই, ইনহেলার দেখো শুধুমাত্র মাইক্রোগ্রাম ডোজে, খুব কম ডোজে তুমি ভালো হচ্ছে। আর এখানে মিলিগ্রাম ডোজে স্টেরয়েডগুলো 5 mg 10 mg, তাতে তোমার সাইড এফেক্ট এবং অন্যান্য অর্গান যাদের স্টেরয়েড লাগবে না তারা স্টেরয়েড পাবে, আর এতে তোমার যার লাগবে তারই পাবে। তাহলে কোনটা বেনিফিশিয়াল? অর্থাৎ বলছি এইটা না, ওই জাস্ট ওই একটা মডুলেশন অফ ভয়েস, মডুলেশন, ওই পরিস্থিতিটাকে মডুলেট করে দেওয়া, পেশেন্ট কি চাইছে, কি শুনলে পেশেন্ট মোটিভেশন হবে সেটা বোঝা, দিয়ে ওটা বুঝিয়ে দিলে পরে আবার তোমার টাইম দিতে হবে। এবং ইনহেলার তো ধরুন ওরাল স্টেরয়েডের থেকে অনেক বেটার, কারণ একটা জিনিস খুব টার্গেট ওরিয়েন্টেড যাচ্ছে না, একদম যেটা দরকার আমার যেখানে সেখানে ডিজিজ দরকার সেখানেই যাবে, এবং সাইড এফেক্ট কম। এবারে ওই মুখ ধোয়ার ব্যাপারটা অনেকে বলে না, পেশেন্ট অনেক আছে মানে ওরাল ক্যান্ডিডাইটিস, ওরাল পাস নিয়ে চলে আসে। তো আমরা না এই জায়গাটা একটু টাইম দিই পেশেন্ট, বিশেষ করে পার্টিকুলার সেগমেন্টের পেশেন্টকে, যে মুখ ধরে আমি দিলাম টাইম, অ্যাসিস্ট্যান্ট দিল টাইম, ইনহেলার এলো, ইনহেলার ও শেখালো, আমার কাছে এসে ডেমনস্ট্রেশন হলো, তাদের ছাড়ালো। যাতে একটু টাইম দিতে হয়, তার জন্য সাকসেস আছে এটাতে। পেশেন্ট আধার তাকে ছাড়ে না, মোটিভেটেড বা ডিসিপ্লিনড হয়ে যায়। এবং একবার যখন পেশেন্ট নিজেই অনুভব করবে যে আমি এটা নিয়ে ভালো আছি, তখন সে নিজের আগ্রহে নিতে থাকবে, তার ভয়টা চলে যাবে। এক্স্যাক্টলি। আবার তোমার রিসেন্টলি এখন যেটা শুনছি, যে পেপারও বেরিয়েছিল, অনেকে এসে বলেও যাচ্ছে যে বাজারে নাকি অনেক নকলি ওষুধ রয়েছে, স্টুডিয়াস যেমন একটা খুব এবং রিসেন্ট পেপার আছে, পেপার আছে। এই কিছুদিন আগে, কাফ সিরাপ নিয়ে, কিছুদিন আগে এসেছিল, কাফ সিরাপ নিয়ে একটা এসেছিল, তার আমি বলছি মাস দুয়েক আগে কিছু ড্রাগ নিয়ে এসেছিল, আমি কোম্পানি নাম মেনশন করছি না, এসেছিল একটা প্রবলেম। এবার ধরো এমনি রোগ সারছে না, পেশেন্ট এসে কমপ্লেন করছে না আপনি ওষুধ দিয়েছেন, মনে হচ্ছে নকলি ওষুধ খেয়েছে, এগুলো বলছে। এবার সত্যি যে নকলি ওষুধ এরকম মানে হয়? হ্যাঁ হয়, মানে কি বলতো, এগুলো স্পুরিয়াস মেডিসিন বা ফলসিফাইড মেডিসিন এটা হয়, এবং এটা কি বলতো শুধু ইন্ডিভিজুয়াল পেশেন্ট না, সোসাইটির জন্য প্রবলেম। মানে আমি একটা প্রেসক্রিপশন বললাম, আমি বেস্ট জাজ দিয়ে, আমার ক্লিনিক্যাল নলেজ দিয়ে আমি একটা প্রেসক্রিপশন করলাম, পেশেন্ট ওষুধটা খেয়ে ভালো হলো না, কারণ ওষুধটা স্পুরিয়াস ছিল, ফলসিফাইড ছিল। এবারে প্রবলেম শুধু ফলসিফাইড কি, ধরো আমি কথাই বললাম 500 মিলিগ্রাম আজিথ্রোমাইসিন ট্যাবলেট, তাতে আজিথ্রোমাইসিন 500 জায়গায় 100 আছে, মানে কম আছে, তাহলে পেশেন্ট এফিকেসি পেলো না, পেশেন্টের রোগ ভালো হলো না, কিন্তু চান্স অফ রেজিস্ট্যান্ট বেড়ে গেল, যে ব্যাকটেরিয়া ইনফেকশন আছে। 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে আজিথ্রোমাইসিনই নেই, জিরো আজিথ্রোমাইসিন হতে পারে, অথবা 500 জায়গায় 1000 আজিথ্রোমাইসিন আছে। এগুলো সব ফলসিফাইড। এবার দেখো, যদি এটা আজিথ্রোমাইসিন ছেড়ে দাও, যদি এটা অ্যান্টিডায়াবেটিক ওষুধের যেটা 1 mg ডোজ হিসেবে আমরা দিই, সেটা যদি ফলসিফাইড হয়ে 2 mg 3 mg হয়, পেশেন্ট হাইপোক্যালসিয়ামের চান্স বেশি, সুগার ফল করতে পারে। তাহলে বিশেষ করে যেগুলো ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্সে যায়, তাদের যদি ফলসিফাইড হয়, চান্স ইজ প্রবলেম হিউজ বেশি। এবং শুধু তাই নয়, অনেক সময় কিছুই থাকে না, টক্সিক সাবস্টেন্স থাকে। এরকমই এক্সাম্পল আছে ওয়ার্ল্ডে, যে টক্সিক সাবস্টেন্স পাওয়া গেছিল ওষুধের মধ্যে। এবারে কি বলতো, এর ভিজিলেন্স আছে বলেই এগুলো ধরা পড়ে, নাহলে ধরা পড়তো না। দাদা এই রিসেন্টলি কাফ সিরাপের ঘটনাটা, ওটাতেও তো ডিইজি পাওয়া গেছিল সম্ভবত, তো ডিইজি তো ইজ হাইলি টক্সিক। হ্যাঁ, বাচ্চাদের জন্য, হ্যাঁ, বাচ্চাদের জন্য হাই ডোজে হাইলি টক্সিক হয়ে যাবে। এবং কি বলতো, তোমার যখন একটা ওষুধ একদম প্রপার ফার্মাকোলজিক্যাল যে ফার্মাসিউটিক্যাল যে চেন যদি আসে, ফার্মাসি প্র্যাকটিসের মানে গুড ফার্মাসি প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসে, তাহলে কিন্তু তুমি মোটামুটি ঠিকই পাবে। ধরো যখন তুমি চেষ্টা করবে অন্যভাবে পারচেস করতে, বা যেগুলো খুব একটা তোমার কি বলবো অথেন্টিক ফার্মাসিস্ট কাউন্টার নয়, সেখানে তুমি উল্টোপাল্টা মেডিসিনগুলো পাওয়ার চান্স বেশি থাকে। এবারে অনেক সময় কি বলতো, প্যাকেজিংটা এমনই হয় খুঁজে বার করা যায় না, মানে একটা ডুপ্লিকেট 500 টাকা, একটা আছে 500 টাকা, আমরা সাধারণ মানুষ খুঁজে পাবো না, বুঝতে পারবো না, তো সবাই বোঝা যায় না, তো এরকমভাবে আসে মার্কেটে। তবে আমাদের কি বলতো, গভর্নমেন্ট এটার ব্যাপারে খুবই ভিজিলেন্স রেখেছে, ধরে নেয়, কিন্তু আলটিমেটলি অবশ্যই কিছু জিনিস তো মার্কেটে, কিছু পেশেন্ট তো ওটাতে কি বলবো ক্ষতির সম্মুখীন তো হয় তো অবশ্যই, এবং সেটাকে রিপোর্ট করারও নিশ্চয়ই উপায় আছে। রিপোর্ট করে উপায়, মানে তোমার হচ্ছে এখন দেখবে বেশ কিছু মেডিসিন কোম্পানি
ওতে ওদের স্ট্রিপের মধ্যে কিছু বারকোড নিয়ে আসছে, তুমি বারকোড স্ক্যান করে অথেন্টিসিটি দেখে নিতে পারবে। আচ্ছা প্যারাসিটামল দেখে নিতে বেশ কিছু মেডিসিন নিয়ে এসেছে, এবং এটা যদি প্রত্যেকটা মেডিসিনের জন্য হয়ে যায় খুব ভালো। এবং এখন দেখো এই ফোন সবাই কাছেই আছে, একটু বললাম তবে এর জন্য অ্যাওয়ারনেস লাগবে, অনেক অ্যাওয়ারনেস লাগবে। এবারে বলো এটা প্র্যাকটিসে বসে এই অ্যাওয়ারনেসটা দেওয়া কিন্তু অলওয়েজ পসিবল হয় না। এগুলো একটা এটা community অন্যান্য সেক্টর থেকে awareness যদি অ্যাওয়ারনেস আসে তবে এটা বেটার। যাই হোক, তো টপিকটা দারুণ টপিক ছিল, অন্য থেকে নিয়ে ব্যাপারটা গেল যে সৌগতদা তো ক্লিনিশিয়ান হিসেবে দারুণ আমরা জানি, এবং খুব ভালো রিসার্চার। কিছু না করেও তোমার কটা পাবলিকেশন আছে বলো? অ্যারাউন্ড 30টার কাছাকাছি। 30টা পাবলিকেশন আছে অ্যাক্রস ডিফারেন্ট জার্নাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সবাই। কিন্তু আজকালকার দিনে ওই ডাক্তারদের মধ্যে নতুন যারা ডাক্তার, যারা ডাক্তারি পড়ছে, এদের মধ্যে কিন্তু এই ভালো যে রিসার্চ করার যে কোয়ালিটি, এটা কিন্তু আগের থেকে কমে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। তো তোমার কি মত এই ব্যাপারে? একজন ক্লিনিশিয়ানের কি তার সাথে পাশাপাশি ভালো রিসার্চার হওয়া দরকার? উচিত, সবসময় উচিত। কারণ হচ্ছে রিসার্চ মাইন্ড হচ্ছে দ্য বেস্ট মাইন্ড ফর এ গুড ক্লিনিক্যাল জাজমেন্ট নেওয়ার জন্য। মানে ধরো আমি রিসার্চ মাইন্ড মানে বলতে চাইছি শুধু রিসার্চ মানে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি রিসার্চ করে বসে আমি ল্যাবে রিসার্চ করছি, আমি এই কথাটা বলছি না। রিসার্চ মাইন্ডেড হওয়া, এবং এই রিসার্চ মাইন্ডেড হওয়াটা শেখা কিন্তু একটা পিজি কারিকুলামের একটা ইন্টিগ্রেটেড অংশ, এবং ওটা অনেকে ফলো না করলে তারা শেখে না, কিন্তু এটা উচিত শেখা। এটা থিসিস বলছো, থিসিস শুধু থিসিস নয়, আমাদের জার্নাল ক্লাব এগুলো কিন্তু রিসার্চ মাইন্ডেড করার জন্য, স্ট্যাটিস্টিক্স শেখানো রিসার্চ মাইন্ডেড করার জন্য। মানে আমি তোমাকে সিম্পলি একটু উদাহরণ দিয়ে বলি, ধরো একটা ভিজুয়াল এড XYZ যে কোনো কোম্পানি ভিজুয়াল এড দেখালো, সে দেখালো একটা বার ডায়াগ্রাম এতটা বেড়েছে, একটা বার ডায়াগ্রাম এতটা বেড়েছে। এবারে বার ডায়াগ্রামের সাইডে আমার তোমার স্কেলটা থাকে কত, দেখলে একটা 0.1 একটা 0.2, কিন্তু ওর স্কেলটাকে বাড়িয়ে দিয়ে ছবিতে বেশি। তুমি শুধু যদি চোখে দেখো বুঝবে না, তোমাকে তাহলে বার ডায়াগ্রাম পুরো দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ধরো সে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট দেখাচ্ছে 0.001, মানে হিউজলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টলি রিডিউস করছে একটা মেডিসিন অন্য মেডিসিনের চেয়ে, কোন একটা পার্টিকুলার ডিজিজকে। সে কোলেস্ট্রল খুব বেশি কমাচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট দিয়ে, তুমি যখন ডেটা করছো দেখছো যখন LDL 4 বেশি কমাচ্ছে, মিন 4 বেশি কমাচ্ছে, আর ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5, আর এ তার চেয়ে কম কমাচ্ছে। তো ইজ ইট, হ্যাঁ ইট ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, ইজ ইট ক্লিনিক্যালি রিলেভেন্ট? তো এই রিলেভেন্সের জন্য পেশেন্টের নতুন ড্রাগটার জন্য 50 টাকা খরচা করতে হচ্ছে সে, আর পুরোটা 25 টাকা খরচা করতে। এই ব্যাপারগুলো কিন্তু রিসার্চ মাইন্ডেড হলে তবেই তুমি পাবে, তুমি খুঁজে পাবে একটা স্টাডি রিপোর্ট দেখে যে সত্যি সত্যি এই ড্রাগটা কি ইউজফুল আর নট, এবং এই ড্রাগটা কি গেম চেঞ্জার আর নট, তোমার পেশেন্টের জন্য আলটিমেটলি ইউজফুল নট। হলো অন্যদিকে আমরা যখন এভিডেন্স বেস মেডিসিনের কথা বলি, ধরো একটা পার্টিকুলার পেশেন্ট, সমস্ত পেশেন্ট তো একই রকম হয় না, প্রত্যেকটা পেশেন্ট একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে, যে এই পেশেন্টের কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট যেটা স্ট্যান্ডার্ড অফ কেয়ারে ভালো হচ্ছে না, তাহলে আমাকে এভিডেন্স বেস খুঁজে বার করতে পড়তে হবে তার জন্য। এই ঘুরে এবং খুঁজে বার করে এই পেশেন্টের জন্য বেস্ট অ্যাপ্রোচ কি হবে, এটার জন্য তুমি রিসার্চ মাইন্ডেড হলে তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি সেটা খুঁজে বার করতে পারবে। বুঝা গেল? আর হচ্ছে তোমার যদি রিসার্চ মাইন্ডেড তুমি হও, তোমার একটা পেশেন্টের যখন ডায়াগনস্টিক ডাইলেমা থাকবে, সেখান থেকে তুমি একটা ডায়াগনোসিস রিচ করার ক্ষমতা তুমি বেশি পাবে দেন এই নন রিসার্চ মাইন্ডেড স্টুডেন্ট। অর্থাৎ একটা পেশেন্ট রিসার্চ মাইন্ডেড হলে তোমার কি মেডিকেল নলেজ বাড়বে, মেডিকেল ফ্যাটার্নিটি নলেজ বাড়বে, তুমি যদি কোনো রিসার্চ আর্টিকেল পাবলিশ করো, বা তুমি যখন প্র্যাকটিস করছো তুমি কিছু আনমেট নিড খুঁজে পাচ্ছ, যে সত্যিই তো আমার এই ড্রাগটা নেই কেন, সেটার জন্য তুমি পড়াশোনা করে তুমি একটা রিসার্চ প্রপোজাল তুমি এখানে তৈরি করতে পারো। অর্থাৎ ইউ ক্যান ফাইন্ড এ আনমেট নিড যেটা হয়তো সোসাইটির লাগবে বা তোমার এরিয়া সোসাইটির লাগবে, এটাও খুঁজে পাওয়া সম্ভব। অর্থাৎ রিসার্চ মাইন্ডেড হতে খুবই দরকার। এবং দাদা মানে একটা কথা আছে না, মানে ওয়ান সাইজ ক্যানট ফিট অল। এক্স্যাক্টলি সেটার জন্য মানে ধরুন একটা অসুখের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন আছে, অলরেডি এস্টাবলিশড একটা গাইডলাইন আছে, তো সেটাই যে সবার মধ্যে কাজ করবে, এই কাস্টমাইজেশন বা এই পার্সোনালাইজেশন অফ ট্রিটমেন্ট, এটার জন্য তো এভিডেন্স বেসড মেডিসিন এবং রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক দরকার। এবং তুমি যদি এই রিসার্চ মাইন্ডেড হও তবেই তুমি এর বেস্ট কোয়ালিটি দিতে পারবে, আদারওয়াইজ পারবে না। আর ডকুমেন্টেশন তো আমার মনে হয় আমাদের প্রত্যেকটা ফিল্ডে, আর বিশেষ করে আমাদের মেডিকেল ফিল্ডে খুব জরুরি। মানে কোনো ড্রাগের থেকে কোনো রিঅ্যাকশন হচ্ছে কিনা বা কোনো ইন্টারঅ্যাকশন আছে কিনা, এটা জানার জন্য মানে আমি যদি ডকুমেন্ট করে পাবলিশ করি, তাহলে বাকি যারা আমার ফ্যাটার্নিটিরা জানতে পারবে। তারা জানতে পারবে। তুমি রিসার্চ মাইন্ডেড হলে শুধু তোমার ইমপ্রুভ আর পেশেন্ট না, সোসাইটি ইমপ্রুভ। সোসাইটি মানে হ্যাঁ ইন জেনারেল সোসাইটি প্লাস ডক্টর ফ্যাটার্নিটি সবাইকে ইমপ্রুভ করে, সবাই করবে তোমার রিসার্চ। এবং ওই তো বললাম একটা রিসার্চ আর একটা রিসার্চের দিক খুলে দেয়।
মানে আমি একটা জায়গায় এসে শেষ করলাম, সেটা যে পড়লো তার মাথায় তখন একটা অন্য একটা দিক খুঁজে গেল, সে একটা অন্যদিকে এগিয়ে গেল। তো একটা রিসার্চ অন্য রিসার্চকে দিক দেয়। তো তুমি যখন এবার এমনি কারিকুলামের কথা বললে, থিসিস থাকে রিসার্চ করার একটা মাইন্ডসেট তৈরি করার জন্য, তো এখন মানে আমাদের যে এনএমসি অনুযায়ী যে কারিকুলাম আছে পোস্ট গ্রাজুয়েট, ওটাতে কি কোনো লুপহোল আছে, আর কি করলে বেটার করা যেতে পারে, বা সব যদি ঠিক থাকে সেটাও বলা যায় পারফেক্ট আছে? আচ্ছা দেখো, মানে আমি আমার 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 যেটা মনে হচ্ছে সেটাই বলছি এখানে, কোনো বিতর্কে বা কোনো কিছু বলছি না আমি। দেখো আমাদের যে রিডিং সিস্টেম এমবিবিএস একটা বলি কথা, আমাদের সময় বেশি ছিল, এখন বরং সিবিবি কারিকুলাম মোর বেটার ওয়েতে এসছে, রিপ্রেজেন্টেড হচ্ছে। আমাদের সময় কি ছিল, ফ্র্যাগমেন্টেশন ছিল। ফ্র্যাগমেন্ট মানে অ্যানাটমি পড়বে, বায়োকেমিস্ট্রি পড়বে, ফিজিওলজি পড়বে, তারপর প্যাথোলজি, ফ্যানোলজি এই পড়বে, তারপর এই তিনটে পড়বে, শেষে মেডিসিন পড়বে। ফ্র্যাগমেন্টেশন ছিল, ইন্টিগ্রেশন কম ছিল। এখন কিন্তু সিবিবি কারিকুলাম এসে সেটা অনেকটা ইন্টিগ্রেট করেছে। অর্থাৎ আমি বলতে চাই এরকম যে আমার স্টোমাক কোথায় আছে, এর স্ফিংটার কি, এর লাইনিং কি, এখানে প্যাথোলজি কি কি হতে পারে, এর ফিজিওলজি কি, ফিজিওলজি অল্টার হলে কি কি প্যাথোলজি হতে পারে, প্যাথোলজি হলে কি কি ট্রিটমেন্ট দিতে পারি, কি কি ডিজিজ হতে পারে তার ট্রিটমেন্ট কি দিতে পারি। দিস ইজ দ্য ইন্টিগ্রেশন গ্রুপ। এই ইন্টিগ্রেশনটা আমাদের সময় কিন্তু কম ছিল। মানে আমরা ওই অ্যানাটমি মানে শুধু অ্যানাটমি পড়েছি, ওই বই আমি রিয়ালিটি ফাইন্ড করতে পারি কোনো ডিজিজের নাম ছিল, রিয়ালিটি ছিল খুব কম জায়গায় ছিল, নাম ছিল এক্স্যাক্টলি তাই, রিয়ালিটি ডিজিজের নাম ছিল। ফিজিওলজি দিয়ে বলছি খুব রিয়াল, ফিজিওলজি মানে ফিজিওলজিই পড়েছে, ইন্টিগ্রেশনটা কম ছিল, ডিসক্রিমিনেট জিনিস প্রত্যেকটা একটা সেপারেট ছিল। তো সেইটা সিবিবি কারিকুলাম এসে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। অনেক সময় অনেকটা ইন্টিগ্রেশন, মানে ওরা প্রথম থেকে ডিজিজ ওরিয়েন্টেড করছে, অনেকটা ডিজিজ ওরিয়েন্টেড করছে, মানে কোশ্চেনও ডিজিজ ওরিয়েন্টেড আসছে। আমাদের সময় দেখো তুমি একদম কি বলো অ্যাসেলে এইরকম ভাবে 10 নম্বরের কোশ্চেন লিখছে, কিন্তু এখন ওটা ডিজিজ ওরিয়েন্টেড কোশ্চেন। এটাই হওয়া উচিত, কারণ আলটিমেটলি তো আমাদের ট্রিটমেন্ট করতে হবে। অনেকটা তুমি যদি বলো এমআরসিপির যে কোশ্চেনগুলো হয়, হ্যাঁ ওই প্যাটার্ন অনেকটা এসেছে, ওই প্যাটার্ন অনেকটা এসেছে। এবারে অন্যদিকে কিছু জায়গায় আমি ফিল করি যে একটু যদি থাকলে ভালো হয়। দেখো আমাদের পুরো ডাক্তারি লাইফটাই একবার পাস করে যাওয়া, পাস করা পর্যন্ত, ঢুকে যাওয়ার পর থেকে বেরোনো এবং তারপরের লাইফটা পুরোটাই হচ্ছে প্রচন্ড স্ট্রেসফুল। তো আমরা কিভাবে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে পারি, এই একটা জিনিস পুরো কোর্স জুড়ে 5 বছর 5.5 বছরের পুরো কোর্স জুড়ে একটা ইন্টিগ্রেশন থাকা দরকার। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং অফ ডক্টরস, মানে আমি কিভাবে স্ট্রেস ফ্রি থাকতে পারি। ইন্টারহাউস সাথে রাত জেগে কাজ করতে হবে, বা আমাদের স্টুডেন্ট রাত জেগে পড়বে, ওই পড়ার মধ্যে পড়তে তো তাকে হবেই, শিখতে তাকে হবেই, তার মধ্যে সে কিভাবে মেন্টালি তোমার ফিট থাকবে বা ফিজিক্যালি ফিট থাকবে, যোগা, এক্সারসাইজ এটসেট্রা এটসেট্রা, হোয়াট এভার যে কারিকুলাম যারা মেনটেন করবে, টোটাল ইন্টিগ্রেটেড পুরো সেশনের মধ্যে সপ্তাহে 1টি বা 2টো ক্লাস। এবং এটার যদি চলতে থাকে তাহলে আফটার দ্য পাসিং এমবিবিএস যখন সে ফিল্ডে যাবে স্ট্রেস ফ্রি থাকবে, প্রচন্ড স্ট্রেসফুল লাগে, এটা যদি করা যেতে পারে। এবং আরেকটা আমি যেটা ফিল করি, দেখো এই থিসিস ওয়ার্ক এবং রিসার্চ ওয়ার্ক একদম এমডির প্রথম থেকে তোমাকে ধরে দেওয়া, এমবিবিএস লেভেলে তুমি কিন্তু কিছুই জানো না। তাহলে এমবিবিএস এ যখন আমি কমিউনিটি মেডিসিন পড়ছি, সেখানে স্ট্যাটিস্টিকটা শুধু যদি বলে একদম অল্পই আছে, সেখানে যদি আরেকটু বেসিক স্ট্যাটিস্টিকটা যোগ করে দেওয়া যায় এবং রিসার্চ মাইন্ড ওইখান থেকে যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু পোস্ট গ্রাজুয়েট সিটেসে ছেলেগুলো আমাদের জন্য অনেক বেটার হবে। জিনিসটা করতে বা রিসার্চটা করতে আমাদের ভালো লাগবে, বেটার হবে। মানে আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ আরো যদি একটু রিসার্চ করে কমিউনিটি মেডিসিনের জায়গাতে যদি একটুখানি মডিফাই করে, একটুখানি স্ট্যাটিস্টিক্স, একটুখানি রিসার্চ ওরিয়েন্টেশন যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অনেক ভালো হবে। রিসার্চ মাইন্ডটা তখন থেকে তৈরি হয়। তখন থেকে আরেকটা কথা আমি যেটা ফিল করি যে ইন্টার্নশিপ এবং হাউস টেস্টে একদম পেশেন্ট কেয়ার ছাড়া অন্য কোনো ক্লাস হয় না ইউজুয়ালি, আমাদের সময় অন্তত হতো না। তাহলে এই টাইমটাতে যদি একটা ম্যান্ডেটরি উইকলি 1 ডেজ জার্নাল ক্লাব অথবা তোমার ওই কি বলে জানো সেমিনার প্রেজেন্টেশন অন ডিজিজ, কোন ডিজিজ, যে ডিজিজের পেশেন্টটা একটু অন্য ধরনের তুমি সেদিন ওয়ার্ডে দেখেছো ওই দিকে, এটা হয় পোস্ট গ্রাজুয়েটদের জন্য। সেখানে ইন্টার্ন এবং হাউস স্টাফদের অ্যাক্টিভ ইনভলভমেন্ট যদি করো, ওরা শিখে যাবে অনেকটা। মানে ওইখানের যে বেশিরভাগ তো পড়াশোনা এখন একদম পিজি ওরিয়েন্টেড, মানে এমবিবিএস পাস করে পিজির জন্য আমি এমসিকিউ করতে বসে পড়লাম। এই পার্টটার মধ্যে ব্যাকে যদি ওই হাউস স্টাফ ইন্টারেস্ট যেটা রাখা যায়, তো আমার মনে হয় এটা বেটার হবে। আজকাল একটা যেটা খুব কমন প্রবলেম মানে দেখা যায় আন্ডারগ্র্যাজুয়েট ক্লাস নিতে গিয়ে, যে ক্লাসের অ্যাটেন্ডেন্স নেই। কারণ কি সবাই ওই অনলাইনে যে অ্যাপগুলো যেগুলো মোস্টলি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেয়, মানে একটা ছেলে ফার্স্ট একটা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, ওই সঙ্গে সঙ্গে সে আবার পিজির জন্য পড়া শুরু করে দিল। হ্যাঁ, তো এর জন্য না মানে ইন ক্লাস ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা খুব কমে যাচ্ছে।
না এটা তো খুবই বাজে। আমি দেখো আমি পার্সোনালি আমি যদি ফিল করি, দেখো তুমি একটা তোমরাই ভাবো, ধরো একটা আমি এখন ফ্রেশ এমবিবিএস পাস করলাম, আমি প্রত্যেকটা সাবজেক্টই পড়ে এসেছি, প্রত্যেক সাবজেক্টে কিছু জ্ঞান আমি অ্যাকোয়ার্ড করেছি। সেই অ্যাকোয়ার্ড জ্ঞানটা কিন্তু ফুলফিল পুরো হয় না। স্বাভাবিকভাবে ওই সময় অনেক রকম স্ট্রেসের মধ্যে, অনেক সাবজেক্ট অনেক স্ট্রেসের মধ্যে থাকতে হয় এবং টাইম পিরিয়ডটা একটা স্প্যানের মধ্যে আমাকে পড়তে হয়। হলো এবার তুমি এরপরে যদি ধরো পার্টিকুলারলি সে তুমি ইএনটি শিখলে, তুমি ইএনটি পেলে বা অপথ্যালমোলজি পেলে অথবা ডার্মাটোলজি পেলে, তাহলে তোমার কিন্তু আদার, ধরো তুমি একটা ইএনটি যখন তুমি সুপার স্পেশালিস্ট করছো তখন কিন্তু আদার পার্টটা তোমার সেই এমবিবিএস নলেজ পর্যন্তই থাকবে, কারণ তোমার ওই স্পেশালাইজেশনে এমআই নিয়ে পড়ানো হবে না বা অস্ট্রোআর্থ্রাইটিস নিয়ে পড়ানো হবে না, বোঝা গেল? সেই জন্য হাউস টাফশিপ আমি ফিল করি ইন্টার্নশিপ যেমন চলছে রোটেশনাল চলুক, কিন্তু ইন্টার্নশিপের রোটেশনটা এক মাস করেই হয়। তো সেখানে একটুখানি হাউস টাফশিপ করলে এটার একটা বেটার নলেজ, অনেক পেশেন্ট এক্সপোজার, তো সবচেয়ে হচ্ছে পেশেন্ট কিভাবে কাউন্সিলিং করবে, পেশেন্ট কিভাবে পেশেন্ট সাথে কথা বলতে হবে, এটা তুমি হাউস টাফশিপে কিন্তু অনেকটা শিখে যাবে। হাউস টাফশিপ থাকলে একটু বেটার। আমি নিজে ফিল করি, আমি হাউস টাফশিপ করেছি, তারপর প্র্যাকটিসে ঢুকেছি, আমি এটা ফিল করেছি আমি অনেক অ্যাডভান্টেজ আছে ওই হাউস টাফশিপটা 2 বছর করেছিলাম। আজকাল আরেকটা জিনিসও যেটা তোমরা খুব ভালো, আমরা আন্ডারগ্র্যাজুয়েট ক্লাস নিতে গিয়ে দেখেছি ওদের মানে পরীক্ষাতে ইনফ্যাক্ট একটা ওদের সেট অফ কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং অ্যাটিটিউড অ্যান্ড কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট। এটা ফার্মাকোলজি এক্সাম মানে প্র্যাকটিক্যাল যেটা হয়, হ্যাঁ সিবিএমই তে ওটা ইনক্লুড করেছে। আমার মনে হয় ওটা খুব জরুরি একটা অল্প বয়স থেকে জানা, খুব জরুরি, এটা খুব জরুরি। এবং এটা বলুন তাই এবারে সিবিএমই কারিকুলাম যেটা আছে সেটা অনেক বেটার যে কারিকুলাম আমরা পড়েছি। একদম এখন বললাম তো অনেক বেশি তোমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন হয়ে গেছে। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন মানে তুমি ফিল্ডে নেমে কি করবে তুমি আগে শিখছো, কিন্তু আমরা ওই টাইমে অতটা পাইনি এগুলো। আমরা আমি বলি অ্যানাটমি সব অ্যানাটমি পড়েছি, ফিজিওলজি পড়েছি, মেডিসিন থেকে মেডিসিন পড়েছি, তখন অ্যানাটমি বেশ কিছুটা ভুলে গেছি। আমি পার্সোনাল বলছি আমি বেশ কিছুটা ভুলে গেছি, আবার অ্যানাটমি পড়েছি, সেই সময় ফিজিওলজি পড়েছি। তো এইগুলো ইন্টিগ্রেশন নিজেকে করতে হয়েছিল। এই ইন্টিগ্রেশনে যদি কোনো ফর্মালিটি প্রসেস হয় বেশি ভালো হয়, যেটা এখন সিবিএমই তে অনেকটা হয়ে গেছে। এবং অ্যাটেকম যেটা বললো তুমি, এটা খুব দরকার, খুব দরকার। এবং আজকাল ফাইনাল ইয়ার এমবিবিএস এর ছাত্র তাদেরও একটা মানে রোটেশন মতন বা একটা ওই স্পেশাল অ্যাডিশনাল পোস্টিং দিচ্ছে, সেখানে তারা ফার্মাকোলজি নিতে পারে, সেখানে তারা এডিআর রিপোর্ট এবং প্রেসক্রিপশন অডিট এইগুলো তাদেরকে ওই 2 সপ্তাহ 20 দিনের একটা মনে হয় পোস্টিং যথেষ্ট, ওইটা শেখার জন্য 2 সপ্তাহ অনেকটাই যথেষ্ট। তো এটা খুব ভালো বলো তো, সিবিএমই কারিকুলাম অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এখন, যেটা আমরা পড়ে এসে ফেস করেছি ওরা অনেকটা শিখে এসে করবে, ওদের জন্য অনেকটা ভালো, অনেকটাই তো যাই হোক টাইম অনেক হয়ে গেল, খুব ভালো ভালো আলোচনা, অনেক দিন পর দর্শক ভাই। কিন্তু মেইন কথা তোমার বইয়ের ব্যাপারে কিছু যদি বলো, যে আবার কি নতুন বই আসবে, যদি আসে তার মানে টপিক কি হবে? আচ্ছা, ওই বইগুলো কি আবার নতুন ভার্সন আসবে? আচ্ছা, তো এখন আমি মানে অ্যাট প্রেজেন্ট একটা পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা এর বই লিখছি, অ্যারাউন্ড 35 to 40 চ্যাপ্টার্সের বই, যত রকম স্ট্যাটিস্টিক্স আছে সব থাকবে এবং রিসার্চ মেথোডোলজি নিয়ে 30-40 পাতা একটা চ্যাপ্টার এই ধরনের। তো এই বইটা আসবে আশা করছি সামনের বছরের আর্লি মার্চের মধ্যে হয়তো মার্কেটে ঢুকবে। আর যেটা অনগোয়িং চলছে পোস্ট গ্র্যাজুয়েট ফার্মাকোলজি, অলরেডি আমরা ওই অ্যারাউন্ড 80 চ্যাপ্টার সিলেক্ট করে ফেলেছি এবং তার মধ্যে অলরেডি 40 লেখা হয়ে গেছে, প্রসেসে অনগোয়িং প্রসেসে রয়েছে। ওটা আসতে ধরো এটা 25, 26, 27 শেষ বা 28, কেন এটা হিউজ টাইম নেয়। আমি বলি তোমাকে স্ট্যাটিস্টিক্স বই আমি স্টার্ট করেছি আজ থেকে অন্তত 7 মাস 8 মাস আগে, এবং আমি জানি আরো 3 মাস 4 মাস আমার লাগে। তো এটা অ্যারাউন্ড 300-400 পাতার বই। তবে আমি বলি কি বলে তুমি আমি একটা জিনিস ডিসক্লোজ করছি তোমাদের, যে আমি যখন এমডি করতে যাই কিংসে, তখন আমি আমার যে বললাম না আমরা প্রথমে যখনই যাই তখন একটা রিসার্চ প্রপোজাল করতে হবে, ধরিয়ে দেওয়া হয়। যে সমস্ত যদি আমি একটু জানতাম তাহলে আমাদের সবাইকে জন্য ইজিয়ার, সেই জন্য যদি কমিউনিটি মেডিসিনের সময় ওটা কিছুটা দেওয়া যায়। তো সেই সময় স্ট্যাটিস্টিক্সের কিছুই জানি না, খুব স্বাভাবিকভাবেই জানি না। তো আমার এই এইচওডি ম্যাডাম বলেছিল স্ট্যাটিস্টিক্সিয়ান যে স্যার আছেন ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে। আমি গিয়েছিলাম এবং আমি ওনাকে খুব রেসপেক্ট দিয়ে বলছি। উনি আমাকে বলেছিলেন আমি বলবো না, তুমি করে নাও, তুমি নিজে করে নাও, এটা আমার বলার দায়িত্বের মধ্যে পড়ে না। তো খুব হার্ট হয়েছিলাম, অ্যাজ এ স্টুডেন্ট হার্ট হয়েছিলাম, কারণ আমরা এর আগে লাইফে স্টুডেন্ট এবং টিচারদের সম্পর্ক অন্যভাবে পেয়েছি। মানে আমরা জিজ্ঞেস করার আগে টিচার বলতে আগ্রহ থাকতো, এরকম জিজ্ঞেস করেছি আমাদের বাকি লাইফে।
তো খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম স্ট্যাটিস্টিক্স আমি শিখবো এবং লিখবো। তো সেইটাই এখন চলছে। তো যাওয়ার আগে লাস্ট আরেকটা ব্যাপারে টিপস চাই, এটা হচ্ছে এই যে তুমি পেশেন্ট দেখছো, বলছো বই লিখবে 400 পাতা, আরো তোমার অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন সেমিনারে বিভিন্ন স্পিচ দেওয়া এটসেট্রা, তো এতগুলো ব্যালেন্স করে কি করে? মানে আগামী যে ডাক্তারদের যদি কিছু বলতে চাও, যে ফ্যামিলি ডাক্তারদের বদনাম আছে যে ফ্যামিলিকে টাইম দিতে পারে না, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমাদের মেডিকেল ফিল্ডে খুবই বাজে। তো সেইটাকে কি করে আমরা হ্যান্ডেল করব, কি করে দীপন যেটা বললো ফ্যামিলিকে টাইম দেন, ওই বদনাম আমারও আছে। পার্সোনাল আর প্রফেশনাল লাইফ ব্যালেন্স করে কি করে একটা স্টেবল লাইফস্টাইলে আমরা নিয়ে আসতে পারবো নিজেদের। আমি যেটা ফলো করি সেটা একটু বলে দিই। মানে মানে একটা কথা না, আমি খুব এটা স্যারের কাছ থেকেই শোনা, ইফ ইউ ফেল টু প্ল্যান ইট ইজ প্ল্যান টু ফেল। মানে তোমাকে প্রত্যেকটা প্ল্যান রেডি রাখতে হবে, এবং মানে তুমি যখন প্ল্যান করবে বা রুটিন তৈরি করবে সেটাতে আধার থাকবে অলওয়েজ, সেটা থেকে বেরিয়ে যাবে না। তুমি রুটিন করো না, আর যদি করো ওটা থেকে ওরা অ্যাডহারেন্সে থাকবে, তুমি ওখান থেকে অন্যদিকে সরে যাবে না। আমি এই দুটো খুব ফলো করি। দেখো আমি ঘুম থেকে উঠে সকালবেলায় আমি পড়তে বসি, চেম্বার থেকে এসে পড়তে বসি, যত রাতেই ফিরি যাই হোক আমি পড়তে বসবো। এটা আমি রুটিন করে নিয়েছি লাইফে। ছেলে মেয়েকে একটু পড়াই, আমি পড়াই, তবে এই বদনাম আমার আছে, ফ্যামিলিতে আমি টাইম কম দিই, বদনাম আছে। তো ওই আর কি, ওইভাবেই চলছে। তো আমি ওই দুটো জিনিস বললাম, প্ল্যান, আর যদি প্ল্যান করো রুটিন ঠিক করো, রুটিন ঠিক করে সেই রুটিনে 100% অ্যাডাপ্ট থাকো। মানে আমি বলতে চাইছি এই ধরনের পৃথিবীও পাল্টে গেল, সময় যাই যাক, তুমি তোমার রুটিন থাকবে। বিশেষ করে এই মানে লেখা পড়া এইগুলোতে, তাহলে তুমি সাকসেস পাবে। নাহলে কি বলতো, প্রচুর বার্ডেন আসে, লিখতে বসলাম অন্য কেউ হলো কাজের জন্য, উঠতে হবে, কিন্তু আবার এসে বসতে হবে তোমার, তাই না? তো যাই হোক, দেখতে দেখতে আজকে আমাদের মোটামুটি তো সময় শেষের দিকে। তোমাকে প্রথমত অনেক থ্যাংক ইউ। না, আমার ভালো লাগছে, অনেকদিন পর দেখা হলো, এটা আমার ভালো লাগছে। অনেকদিন পর তোর সঙ্গে অনেকটা টাইম কাটালাম, 2 বছর পর। এক বছর, এক বছর আমি 2023-এ গেছি, মাঝে দেখা হয়েছিল। দেখা হচ্ছিল, এত টাইম কাটানো বলছি, এত টাইম কাটানো বিজি শিডিউল থাকা সত্ত্বেও এসছো, এতক্ষণ টাইম কাটলে এটাই অনেক বড়। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হবে আবার। তোর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, তোর সঙ্গে দেখা যাবে তো কনফারেন্সে বোধ হয়, একবার কনফারেন্সে দেখা হয়েছিল, কলেজে বোধ হয় দেখা হয় না, একবার কলেজে আমি যাইনি ক্লাসে। আমার সাথে দেখা হয়েছিল আইপিএস কলে, আইপিএস দেখা, আইপিএস কলে। আইপিএস এর বারান্দায় তোরা ছিলি, 5-6 জন বসেছিলিস তোরা। তো আজকে দুপুরের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আশা করি যদি সৌগতদার আবার কখনো সময় হয় আমরা আবার বসবো, কারণ অনেক টপিক আমাদের এখনও আলোচনা করা বাকি আছে। আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আবার পরের টপিক নিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নিশ্চয়, তোরা ভালো থাকিস, নমস্কার।